নমস্কার। এক ভারত শ্রেষ্ঠ ভারত এই কর্মসূচিতে সকলকে স্বাগত। ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টিচার এডুকেশন গুজরাট তাদের পরিচালনায় এবং গুজরাট সরকারের আর্থিক সহযোগিতায় এই কর্মসূচি বাস্তবায়িত হচ্ছে এবং যার উদ্দেশ্য হলো টিচার এডুকেশন ইন রিজিওনাল ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ আঞ্চলিক ভাষায় টিচার এডুকেশনকে ডেভেলপ করা। এবং আমি অধ্যাপক দিব্যেন্দু ভট্টাচার্য, কল্যাণী বিশ্ববিদ্যালয়ের শিক্ষা বিভাগ এবং পশ্চিমবঙ্গের পক্ষ থেকে প্রজেক্ট কোঅর্ডিনেটর হিসেবে আমি এখানে প্রতিনিধিত্ব করছি। আমাদের আজকের আলোচ্য বিষয়বস্তু হলো পাঠ্যক্রমের ভিত্তি ও পাঠ্যক্রমের বিকাশ। শিক্ষার যে কটি উপাদান আছে তার মধ্যে পাঠ্যক্রম হলো একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ উপাদান এবং আমরা আজকে এই পাঠ্যক্রমের ভিত্তি ও পাঠ্যক্রমের বিকাশ অর্থাৎ ফাউন্ডেশনস অফ কারিকুলাম অ্যান্ড কারিকুলাম ডেভেলপমেন্ট এই স্তরে আমরা আলোচনা করব। পাঠ্যক্রম হলো এমন একটি বিষয় যার উপর শিক্ষার উৎকর্ষতা, শিক্ষার বিকাশ, এমনকি একটা শিক্ষা ব্যবস্থার যে কোয়ালিটি এডুকেশন, সেই এডুকেশনটা সম্পূর্ণভাবেই পাঠ্যক্রমের ভিত্তি এবং তার বিকাশের উপর নির্ভর করে। আন্তর্জাতিকভাবে ওয়ার্ল্ড ব্যাংক যে কটি উপাদানকে শিক্ষার শক্তিশালী ভিত্তি বলে মনে করেছে, পাঠ্যক্রম তার মধ্যে একটি। এবং সেখানে যেমন রিসার্চ যেমন একটি গুরুত্বপূর্ণ ভিত্তি, একই রকমভাবে পাঠ্যক্রমের একটা গুরুত্বপূর্ণ ভিত্তি বলে মনে করা হয়। এবং তার ফলে কোনো একটি শিক্ষা ব্যবস্থায় পাঠ্যক্রমের ভিত্তি এবং বিকাশ কোন পথে পরিচালিত তার উপরই নির্ভর করে শিক্ষা ব্যবস্থার সামগ্রিক গতি প্রকৃতি, শিক্ষা ব্যবস্থার উন্নতি, শিক্ষা ব্যবস্থার উৎকর্ষতা অনেকটাই নির্ভর করে এই পাঠ্যক্রমকে কোন দৃষ্টিতে, কোন দৃষ্টিভঙ্গিতে আমরা এই ভিত্তি ও বিকাশকে ব্যাখ্যা করছি বা বিশ্লেষণ করছি তার উপর। প্রথমে দেখে নেওয়া যাক যে পাঠ্যক্রম বলতে কী বোঝায়। ডেফিনিশন অফ কারিকুলাম। পাঠ্যক্রমকে শিক্ষার লক্ষ্য অর্জনের মাধ্যম হিসেবে সংজ্ঞায়িত করা যেতে পারে। পাঠ্যক্রমের এই রৈখিক দৃষ্টিভঙ্গিটি টাইলার এবং টাবা কর্তৃক এটা বিশেষভাবে জনপ্রিয়। কারিকুলাম ক্যান বি ডিফাইন্ড অ্যাজ এ প্ল্যান ফর অ্যাচিভিং গোলস, অর্থাৎ শিক্ষার কতগুলো আদর্শ থাকে, শিক্ষার কতগুলো লক্ষ্য থাকে। পাঠ্যক্রমের কাজটা হচ্ছে সেই লক্ষ্যে পৌঁছনোর একটা পন্থা বা পদ্ধতি বা পথ হিসেবে নিজেকে তুলে ধরা। সুতরাং এই যে লক্ষ্য পৌঁছনোর যে পন্থা বা পদ্ধতি সেটি হলো, বা পরিকল্পনা যেটি, সেটি হলো পাঠ্যক্রম। এবং এটি টাইলার এবং টাবা তাদের সংজ্ঞার মধ্য দিয়ে এটিকে তারা জনপ্রিয় করে তুলেছিলেন। অন্যরকমভাবে যদি আমরা একটু বলি যে কারিকুলাম এটা ডিফাইন করা যেতে পারে দ্য ফিল্ড অফ স্টাডি উইথ ইটস ওন ফাউন্ডেশনস, নলেজ ডোমেইনস, রিসার্চ, থিওরি, প্রিন্সিপলস অ্যান্ড স্পেশালিস্টস। অর্থাৎ পাঠ্যক্রম মানে হচ্ছে কি, পাঠ্যক্রম মানে তার ফাউন্ডেশনস বা তার যে গবেষণার যে তার যে ক্ষেত্র, তার যে জ্ঞান, নলেজ ডোমেইন, তার যে গবেষণা এবং এই সকল কিছু সমষ্টি। এইভাবে আমরা পাঠ্যক্রমকে আমরা সংজ্ঞায়িত করতে পারি। এবং আরেকটি জনপ্রিয় সংজ্ঞা হচ্ছে এইরকম যে কারিকুলাম এটা ক্যান বি ডিফাইন্ড ব্রডলি অ্যাজ ডিলিং উইথ দ্য লার্নার্স এক্সপিরিয়েন্স, অর্থাৎ আমাদের যে লার্নার যারা আছে তাদের অভিজ্ঞতা লব্ধ তাদের যে সামগ্রিক যে কর্মপ্রচেষ্টা, সেই প্রচেষ্টাগুলোকেও আমরা পাঠ্যক্রম বলতে পারি। তাহলে হোয়াট ইজ কারিকুলাম? কারিকুলাম মানে হচ্ছে সমস্ত অভিজ্ঞতা সমষ্টি। একজন লার্নার বা শিক্ষার্থী তার প্রাতিষ্ঠানিক পরিবেশের মধ্যে এবং বাইরে যে যে অভিজ্ঞতার মধ্য দিয়ে সে যায়, সেই সমস্ত অভিজ্ঞতা সমষ্টিকে এক কথায় আমরা পাঠ্যক্রম বলে মনে করতে পারি। সুতরাং পাঠ্যক্রম মানে কিন্তু শুধুমাত্র কন্টেন্ট নয়, পাঠ্যক্রম মানে একটা সামগ্রিক এই ধরনের অভিজ্ঞতা সমষ্টি। ইউনেস্কো 2021 অনুসারে তারা পাঠ্যক্রমকে বিভিন্ন রকমভাবে ব্যাখ্যা বিশ্লেষণের চেষ্টা করেছে। একটি শর্ত অনুযায়ী, এবং পাঠ্যক্রম মানে হচ্ছে যে আন্ডারস্ট্যান্ডিং দ্য ইয়াঙ্গার জেনারেশন। এটা একটা সামগ্রিক একটা লক্ষ্য, এবং সামগ্রিক লক্ষ্যটা কি, যে আন্ডারস্ট্যান্ডিং লার্নার্স, যে কারিকুলামের মধ্য দিয়ে যাতে করে আমরা ইয়াঙ্গার জেনারেশনের তাদের যে ভাবনা, তাদের যে নিড, তাদের যে প্রয়োজন, সেগুলোকে যাতে আমরা বুঝতে পারি আর কি। 2 নম্বর বলেছে যে তাদের যে বিভিন্ন যে কম্ব্যাটিং ফ্যাক্টরস রিলেটেড টু ভালনারেবিলিটি, অর্থাৎ তাদের বিভিন্ন যে অজ্ঞানতা এবং দুর্বলতা আছে সেগুলো সম্পর্কিত কারণগুলির বিরুদ্ধে লড়াই করা, সেগুলো জানা এবং লড়াই করা। 2 নম্বর একটি অর্থের ব্যাখ্যা হিসেবে তারা বলেছে এটা আর কি। তৃতীয়ত আন্তর্জাতিক এবং স্থানীয় শিক্ষাকে সম্মিলিত করা, ডিপেন্ডিং লোকাল এডুকেশন, অর্থাৎ কোনো একটা শিক্ষা যেমন শুধুমাত্র স্থানীয় না এবং স্বাভাবিকভাবে সেই শিক্ষা আবার আন্তর্জাতিকও না। তাহলে আমাদের উদ্দেশ্যটা কি পাঠ্যক্রমের উদ্দেশ্য হলো সেই আন্তর্জাতিক
এবং স্থানীয় শিক্ষাকে সম্মিলিত করা। একই রকমভাবে প্রমোটিং সিনার্জিজ অ্যামাং ভ্যালুজ, যে বিভিন্ন ভ্যালুজ যেগুলো আছে তাদের মধ্যে সমন্বয় সাধন করা, বিভিন্ন বায়োডাইভার্সিটি যেগুলো আছে সেগুলোকে উপলব্ধ করা এবং উৎসাহিত করা এবং পাঠ্যক্রমের মধ্যে অন্তর্ভুক্ত করা। এবং এটা পাঠ্যক্রমটা এমন হবে যার মধ্য দিয়ে কী হবে, আমাদের যে ফ্রিডম মেন্টালিটি, আমাদের যে ডেমোক্রেটিক মেন্টালিটি, সেগুলো যাতে করে বৃদ্ধি পায়। শিক্ষক প্রশিক্ষক ছাত্রদের জন্য অনুপ্রেরণার সঞ্চার করে। এবং এই ধরনের যে বিষয়বস্তুগুলো আছে সেগুলো কিন্তু সবই কিন্তু আমরা বলবো যে কার্যত এগুলো কিন্তু সবই ইউনেস্কো মত অনুযায়ী পাঠ্যক্রমের যে বিভিন্ন একটা সামগ্রিক যে দৃষ্টিভঙ্গি, সেই দৃষ্টিভঙ্গিগুলো আমরা এখান থেকে ব্যাখ্যা করতে পারি। একটা জিনিস বোঝা গেল এখান থেকে এইটাই, যে আমরা যখন ক্লাসে যখন কোনো একটা জিনিস পড়ি তখন কিন্তু আমরা বিষয়বস্তু পড়ি আর কি, কন্টেন্ট পড়ি আর কি। কিন্তু যখন আমরা পাঠ্যক্রম বলছি আর কি, সিলেবাস বলছি না, পাঠ্যক্রম বলছি, তখন কিন্তু সেটি একটা সামগ্রিক বিকাশের একটা ক্ষেত্র হিসেবে সেটাকে আমরা বলতে পারছি। সেখানে লার্নার সেন্ট্রিক তার নিট থেকে আরম্ভ করে তার যে সামগ্রিক যে উৎকর্ষতা, সামগ্রিক বিষয় মূল্যবোধ থেকে আরম্ভ করে সমস্ত বিষয়গুলির একটা সম্মিলিত প্রচেষ্টাকে কিন্তু বোঝাচ্ছে সেটা আর কি। এখন এই যে আমরা কারিকুলামকে বিভিন্ন দৃষ্টিভঙ্গি থেকে ব্যাখ্যা করার চেষ্টা করছি, এখন কোন দৃষ্টিভঙ্গিটা আমি নেব আর কোন দৃষ্টিভঙ্গি আমি নেব না, এটা কিন্তু নির্ভর করছে প্রাতিষ্ঠানিক তার নিজস্ব যে মানসিকতা, নিজস্ব যে দৃষ্টিভঙ্গি, তার উপর নির্ভর করছে। সাধারণত এটা আমরা কারিকুলাম অ্যাপ্রোচের উপর নির্ভর করে পাঠ্যক্রম নির্মাণের যে বিভিন্ন পন্থাসমূহ তার উপর নির্ভর করি, মূল পাঠ্যক্রমটা কিন্তু আমরা নির্মাণ করি বা তার বিকাশে আমরা সাহায্য করি। এটা অনেকটাই কারিকুলাম অ্যাপ্রোচের উপর নির্ভর করে। এবং সাধারণত যে অ্যাপ্রোচগুলি অধিকতর জনপ্রিয় তার মধ্যে আছে বিহেভিয়ারাল অ্যাপ্রোচ, আচরণগত পন্থা, ম্যানেজেরিয়াল অ্যাপ্রোচ বা ব্যবস্থাপনাগত পন্থা, সিস্টেম অ্যাপ্রোচ বা তন্ত্রগত পন্থা, অ্যাকাডেমিক অ্যাপ্রোচ বা কেতাবি পন্থা, হিউম্যানিস্টিক অ্যাপ্রোচ বা মানবতাবাদী পন্থা এবং পোস্ট মডার্ন অ্যাপ্রোচ বা উত্তর আধুনিকতার যুগীয় পন্থা। তাই এই 6টি রকমের কিন্তু আমার পন্থা বা পদ্ধতি আছে, অ্যাপ্রোচ আছে, যেগুলির মধ্য দিয়ে পাঠ্যক্রম নির্মাণকে আমরা ত্বরান্বিত করতে পারি। বা এই সবগুলি তো আমি একসাথে অ্যাপ্লাই করতে পারি না, প্রয়োগ করতে পারি না। আমার যদি মনে হয় যে আমি বিহেভিয়ারাল অ্যাপ্রোচ, তো আমি বিহেভিয়ারাল অ্যাপ্রোচ নিয়ে কাজ করতে পারি। আমার যদি মনে হয় ম্যানেজেরিয়াল অ্যাপ্রোচ, তো ম্যানেজেরিয়াল অ্যাপ্রোচ নিয়ে কাজ করতে পারি। বা আমার যদি মনে হয় দুটি অ্যাপ্রোচ সম্মিলিতভাবে আমরা নেব, তাও আমরা নিতে পারি। কিন্তু এটা কিন্তু নির্ভর করছে কোন দৃষ্টিভঙ্গি থেকে আমরা পাঠ্যক্রমটাকে বিবেচনা করব, তার উপরে নির্ভর করছে এই 6টি যে আমাদের পন্থা বা পদ্ধতি, তার মধ্যে কোনটি আমরা বেছে নেব আর কোনটি আমরা বেছে নেব না, এটা কিন্তু আমাদের বুঝতে হবে আর কি। আর্লি 1920s অর্থাৎ 1920 সাল বা সমসাময়িক সেই সময়ে আর কি আমরা যদি লক্ষ্য করি, দেখব বিহেভিয়ারাল অ্যাপ্রোচটা কিন্তু অনেকটাই পুরনো কিন্তু সেটা আর কি। 1920 এবং সেই সময়ে তৎকালীন যুগে কিন্তু এখান থেকে এই বিহেভিয়ারাল অ্যাপ্রোচ শুরু হয়। প্রধানত এই অ্যাপ্রোচটিকে আমরা বলতে পারি যে লজিক্যাল অ্যান্ড প্রেসক্রিপটিভ অ্যাপ্রোচ, অর্থাৎ সেখানে যুক্তিসঙ্গত এবং বিভিন্ন রকমভাবে তার যে দৃষ্টিভঙ্গি, সেই দৃষ্টিভঙ্গি থেকে আমরা এটাকে এই বিহেভিয়ারাল অ্যাপ্রোচটাকে আমরা বিকাশ করতে পারি বা আমরা তৈরি করতে পারি। এবং আমরা দেখেছি যে এই যে বিহেভিয়ারাল অ্যাপ্রোচ বহুদিন এর পুরনো একটি ধ্যান ধারণা হলেও কার্যত কিন্তু এখনও কিন্তু সেই বিহেভিয়ারাল অ্যাপ্রোচ কিন্তু এখনও কিন্তু আমাদের শিক্ষা ব্যবস্থায় কিন্তু তার নিজস্ব যে পন্থা বা পদ্ধতি বজায় রাখতে পেরেছে। এবং এর কারণটা হচ্ছে এইটা, যে এই যে বিহেভিয়ারাল অ্যাপ্রোচের মধ্য দিয়ে আমরা যেটা চাই সেটা হলো কিন্তু এইটা, যে একটা বিহেভিয়ারাল অ্যাপ্রোচ মানে কি, সেটা একটা পরিকল্পনা। একটা বিহেভিয়ারাল অ্যাপ্রোচ মানে কি, যে সেটা কিন্তু একটা ডকুমেন্ট, একটা ব্লু প্রিন্ট বা ডকুমেন্ট, যে ডকুমেন্টের মধ্য দিয়ে কিন্তু আমরা পাঠ্যক্রমটা তৈরি করি। আমরা যখন কোনো একটা প্রাতিষ্ঠানিক জায়গায় যখন আমরা কোনো পাঠ্যক্রম তৈরি করি, আমরা প্রথমে কিন্তু আমরা একটা ডকুমেন্টেশন করি, একটা ব্লু প্রিন্ট করি আর কি। এবং ব্লু প্রিন্ট করার পর সেটা কী করি, সেই একটা পরিকল্পনার মধ্য দিয়ে আমরা ক্রমশ একটা পাঠ্যক্রম তৈরির দিকে আমরা কিন্তু পরিচালিত হয়ে যাই। এবং সেই পরিচালনা করতে গেলে আমার সবথেকে যে গুরুত্বপূর্ণ যে জায়গাটি আমার লাগে, সেটি হলো গোলস অ্যান্ড অবজেক্টিভস, যে আমার পাঠ্যক্রমের উদ্দেশ্য কী হবে বা লক্ষ্য কী হবে। যতক্ষণ না আমার উদ্দেশ্যগত অবস্থান স্পষ্ট হচ্ছে, ততক্ষণ কিন্তু পাঠ্যক্রম কিন্তু তৈরি করা যাবে না। পাঠ্যক্রম তৈরি করতে গেলে যে গুরুত্বপূর্ণ জায়গাটি লাগে, সেগুলো হচ্ছে গোলস অ্যান্ড অবজেক্টিভস শুড বি স্পেসিফাইড, সেগুলো কিন্তু সুনির্দিষ্ট হতে হবে, তখন এই পাঠ্যক্রমটা তৈরি করা সম্ভব। এবং তারপরে কী হবে, একবার উদ্দেশ্যটাকে আমি যখন ঠিক করে ফেললাম, তখন তার যে বিষয়বস্তু এবং তার বিভিন্ন যেগুলো অ্যাক্টিভিটিস যেগুলো আছে আর সিকোয়েন্সড, অর্থাৎ সেগুলো একটা ক্রমপর্যায়ে বা ক্রমানুসারে সেগুলো কিন্তু আমাকে সাজাতে হচ্ছে। বিষয়বস্তু, যে প্রথমে কোন বিষয়বস্তুগুলো থাকবে, মাঝখানে কী থাকবে, শেষে কী থাকবে, ডিফিকাল্টি লেভেলে কীরকম থাকবে, অর্থাৎ এই বিবেচনাটা কিন্তু আমার পরিকল্পনা অনুসারে সাজাতে হচ্ছে আর কি। চতুর্থত কি, যে আমরা দেখব যে এর লার্নিং আউটকামটা কী হতে পারে আর কি।
অর্থাৎ আমি একটা পাঠ্যক্রম ছিল, মনে করো যে এখন একটা এক্সিস্টিং কারিকুলাম আছে, আমরা করছি কি সেই কারিকুলামটাকে পাল্টে দেওয়ার চেষ্টা করছি আর কি। ঠিক আছে, আমি তার লক্ষ্য আমাদের বুঝতে হবে তো, বা লক্ষ্য করতে হবে যে তার আউটকামটা কী হবে আর কি, এই পরিবর্তনের লক্ষ্যটা কী আর কি, লার্নিং আউটকামটা কী। সুতরাং শিক্ষণের যে ফলাফল, সেই ফলাফলের নির্ধারণ করাটাও এটা আমাদের একটা উদ্দেশ্যের মধ্যে পড়বে সেটা আর কি। আর কী হবে যে এটা কিন্তু কর্মদক্ষতার মাত্রা নির্ণয় করতে সাহায্য করে। অর্থাৎ এটা কিন্তু অনেকটাই কিন্তু আমরা বলবো যে কে কতটা এফিশিয়েন্ট আর কি, সেই এফিশিয়েন্সির মাত্রাটাও কিন্তু নির্ধারণে সাহায্য করে বিহেভিয়ারিস্টিক আমাদের এই যে অ্যাপ্রোচ। এবং এই ধরনের যে পাঠ্যক্রম, যেটা এখনকার দিনেও এটা সমান জনপ্রিয়, তার বড় কারণ হচ্ছে এটা কিন্তু অনেকটা এনশিওরিং এফিসিয়েন্সি, এটা কর্মদক্ষতাকে সুনিশ্চিত করে। অর্থাৎ আমরা কোনো একটি পাঠ্যক্রমের মধ্যে দিয়ে আমরা এটা বলি যে অঙ্কের যে পারদর্শিতা সেটা বৃদ্ধি পেল, কখনো আমরা বলি যে না একটা সাহিত্যগত তার যে পারদর্শিতা সেটা বৃদ্ধি পেল। অর্থাৎ এফিসিয়েন্সি হলো কি হলো না আর কি। ঠিক আছে, এই কর্মদক্ষতাকে কিন্তু সুনিশ্চিত আমরা করতে পারছি, এফিসিয়েন্সিটাকে এনশিওর করতে পারছি পাঠ্যক্রমের মধ্য দিয়ে, যদি সেটি বিহেভিয়ারিস্টিক অ্যাপ্রোচ অফ কারিকুলাম হয়। তাহলে আমরা প্রথমে যেটা পড়লাম আমরা যেটা পড়লাম সেটা হচ্ছে বিহেভিয়ারাল অ্যাপ্রোচ, যেটা শুরু করছি কি দিয়ে, শুরু করছি একটা ব্লু প্রিন্ট দিয়ে, এবং শেষ করছি এই বলে যে এর মধ্য দিয়ে আমরা কিন্তু এফিসিয়েন্সিটা বা কর্মদক্ষতাটাকে আমরা সুনিশ্চিত করতে পারি। ম্যানেজারিয়াল অ্যাপ্রোচ যেটা বা ব্যবস্থাপনাগত পন্থা যেটা, সেটি হলো কার্যত কিছুটা অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাপ্রোচ সেটা আর কি, যেখানে আমরা বিদ্যালয়কে বা প্রতিষ্ঠানকে একটা সামাজিক একটা ব্যবস্থা হিসেবে মনে করছি সেটা আর কি। যে স্কুল অ্যাজ এ সোশ্যাল সিস্টেম, যেমন শুধুমাত্র একটা প্রাতিষ্ঠানিক জায়গা যখন আমরা রাখছি, সেই প্রতিষ্ঠান তো এটা বাস্তব, তার কিন্তু একমাত্র উদ্দেশ্য নয় যে সেটা শুধুমাত্র শিক্ষাকে পরিবেশন করবে, রুটিন মাফিক সে ক্লাস করবে, তা কিন্তু নয় সেটা আর কি। তাই গোটাই সামাজিক ব্যবস্থা পরিচালনার ক্ষেত্রে তার কিন্তু কতগুলো সুনির্দিষ্ট ব্যবস্থা, সুনির্দিষ্ট পন্থা, সুনির্দিষ্ট পদ্ধতি কিন্তু সেখানে আছে, যেখানে ছাত্র, শিক্ষক, বিশেষজ্ঞ এবং প্রশাসন পারস্পরিক ক্রিয়া প্রতিক্রিয়ার মধ্য দিয়ে তারা কাজ করবে। অর্থাৎ যেখানে স্টুডেন্টস, টিচার, স্পেশালিস্ট অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন ইন্টারাক্ট করার সুযোগ পাচ্ছে সেখানে। এবং যদি সেই সুযোগ না পায়, তাহলে বিনিময় না হলে কী হবে, ডেভেলপমেন্টটা হয় না। যে কীভাবে কাজটা আমরা করব, কীভাবে প্রশাসন পরিচালিত হবে, স্টুডেন্টসদের নিডটা কী, টিচারদের অ্যাক্টিভিটিগুলো কী হবে, এবং এই রকম পর্যায়ে কিন্তু পারস্পরিক ক্রিয়া প্রতিক্রিয়ার মধ্য দিয়ে কিন্তু ম্যানেজারিয়াল অ্যাপ্রোচ পরিচালিত হয়। এবং এখানে পাঠ্যক্রম মূলত কি, এখানে পাঠ্যক্রম মূলত হচ্ছে কর্মসূচি নির্ভর, এখানে পাঠ্যক্রম মূলত সময়সূচি নির্ভর, এখানে পাঠ্যক্রম মোটামুটি এটা হচ্ছে রিসোর্স নির্ভর, এখানে পরীক্ষা পদ্ধতির ব্যবস্থা থাকবে, যেখানে ব্যক্তি হিসেবে তার মূল্যায়নের ব্যবস্থা থাকবে। সুতরাং কার্যত কি বলবো আমরা, এখানে পাঠ্যক্রম মূলত এই সমস্ত কিছু সমষ্টি ম্যানেজারিয়াল অ্যাপ্রোচের ক্ষেত্রে আর কি। তাহলে এটা আমরা কি বলছি, এটা অ্যাডভোকেট করছে ব্যবস্থাপনাগত পন্থা, যেটা বিবেচনা করছে আমরা কি সিলেক্টিং, অর্গানাইজিং, কমিউনিকেটিং অ্যান্ড অ্যাপ্লাইং। অর্থাৎ আমি প্রথমে নির্বাচনের মধ্যে যাচ্ছি, কোন কোন কন্টেন্ট নির্বাচিত হবে, কোন কোন অ্যাক্টিভিটি নির্বাচিত হবে, কোন কোন অ্যাসাইনমেন্ট নির্বাচিত হবে। সুতরাং সিলেকশনটা হচ্ছে প্রথম, নির্বাচন করছি, নির্বাচন করার পর সেটাকে অর্গানাইজ করছি। ধরা যাক রিজার্ভেশন একটা পন্থা বা পদ্ধতি, সেটা আমি সিলেকশন করলাম পিজি লেভেলে আর কি। তা শুধু তো সিলেকশন করলে হচ্ছে না, সেটা প্রথমে সিলেকশনের পরে যেটা আমাকে করতে হচ্ছে অর্গানাইজেশন, যে আমি এটা কার্যকরী করবো কীভাবে সেটা আর কি। সুতরাং অর্গানাইজেশন এলো, তারপরে সেটা আলোচনার স্তরে এলো, এবং সর্বশেষে এটাকে প্রয়োগমূলক একটা স্থানে এটাকে আমি প্রয়োগ করছি আর কি। অর্থাৎ লার্নাররা কতগুলো কর্মসূচির মধ্য দিয়ে, কতগুলো পরিকল্পনার মধ্য দিয়ে তারা কিন্তু এই পার্টিকুলার একটি জায়গাকে তারা কিন্তু কার্যকরী করছে আর কি। সুতরাং এটি ম্যানেজারিয়াল অ্যাপ্রোচের কতগুলো দিক। এবার আমরা চলে আসবো সিস্টেমস অ্যাপ্রোচের বড় কথা হচ্ছে যে সিস্টেম মানেটা কি, সিস্টেম মানে হচ্ছে যেগুলি কার্যত অনেকগুলি কিন্তু বিষয়ের সমষ্টি। প্রাতিষ্ঠানিক পরিবেশে যে ম্যানেজমেন্ট কাজ করে, সেই ম্যানেজমেন্টের মধ্যে কিন্তু জটিলতা আছে মানে কি, সেটা কমপ্লেক্সিটি আছে। কমপ্লেক্সিটি মানে কি, অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস আছে, তার এক্সামিনেশান সিস্টেম আছে, তার ইভ্যালুয়েশন সিস্টেম আছে, তার বিভিন্ন রকমভাবে ফিনান্স আছে, তার কিন্তু বিভিন্ন ব্যবস্থা কিন্তু সেখানে আছে। এবং তাদের পারস্পরিক মধ্যে যোগসূত্র স্থাপন করা, ইন্টারকানেক্টেড একটা ব্যবস্থা থাকা, এগুলি সবই সিস্টেমস অ্যাপ্রোচের একটা অংশ। সুতরাং এই যে আন্তঃসংযোগ কিন্তু সিস্টেমস অ্যাপ্রোচের বড় একটা জিনিস। কতটা কার্যকরীভাবে, কতটা পরিকল্পিতভাবে বিভিন্ন বিষয়বস্তুগুলোর মধ্যে আমরা এটাকে রাখতে পারছি। ইউজ এ সিস্টেম অ্যাপ্রোচ নোন অ্যাজ TQM, তাহলে যেটি খুব পপুলার, টোটাল কোয়ালিটি ম্যানেজমেন্ট। সুতরাং টোটাল কোয়ালিটি ম্যানেজমেন্টকেও কিন্তু আমরা এখানে কনসিডার করছি, যেটা সিস্টেমস অ্যাপ্রোচের একটি অংশ হিসেবে এটা কাজ করতে পারে। কোয়ালিটি ম্যানেজমেন্ট সিস্টেম অফ প্রোফাউন্ড নলেজ, লাভটা কি কোয়ালিটি ম্যানেজমেন্ট দিয়ে, কোয়ালিটি ম্যানেজমেন্ট সিস্টেম যদি থাকে
এটা হচ্ছে সোর্স অফ প্রোফাউন্ড নলেজ, তাই না? এটা নলেজের একটা গভীর জ্ঞানের একটা সিস্টেম হিসেবে এটা কাজ করছে আর কি। এবং যে বিভিন্ন রকমের কম্পোনেন্টস এখানে আছে, সেই কম্পোনেন্টসগুলো কী হবে, যে সেগুলো অ্যাপ্রিসিয়েটিং এ সিস্টেম, আন্ডারস্ট্যান্ডিং ভেরিয়েশন, তার সাইকোলজি এবং এপিস্টেমোলজি, অর্থাৎ একটি বিষয়কে উৎসাহিত করার জন্য তার বিভিন্ন রকমের এপিস্টেমোলজিক্যাল তার ভেরিয়েশন, তার বিভিন্ন রকমভাবে তার আন্ডারস্ট্যান্ডিং ভেরিয়েশন, মনস্তাত্ত্বিক ভেরিয়েশন, এগুলোকে কিন্তু থাকতে হচ্ছে সিস্টেমস অ্যাপ্রোচের মধ্যে। আর এটা কী হবে, এটা ওয়েলকামিং টোটাল কোয়ালিটি ম্যানেজমেন্ট এবং ওয়েলকামিং কিন্তু একই রকমভাবে ডেমিং সাইকেল, যে প্রথমে কোনো একটা পরিকল্পনা করছি প্ল্যান, তারপরে সেটা কাজে অংশগ্রহণ করছি ডু, তারপর সেটা পরীক্ষা বা নিরীক্ষা ইত্যাদি করছি চেক অ্যান্ড অ্যাক্ট, এবং কার্যে পরিণত করছি কিন্তু এই 4 স্টেজে। সুতরাং ডেমিং হুইল বা ডেমিং সাইকেল যেটাকে আমরা বলি, এটি কিন্তু 4টি উপাদানের সমষ্টি। প্রথম হচ্ছে প্ল্যান বা পরিকল্পনা, তারপরে যে ডু বা পরীক্ষা করা, 3 নম্বর হচ্ছে চেক, এবং 4 কিন্তু অ্যাক্ট। এই 4টি পয়েন্টের উপর কিন্তু সেটা দাঁড়িয়ে আছে। এবার আমরা দেখব সেটা হলো, এটা হচ্ছে অ্যাকাডেমিক অ্যাপ্রোচ। অ্যাকাডেমিক অ্যাপ্রোচগুলি সাধারণত কী হয়, আমরা তো অ্যাকাডেমিক অ্যাপ্রোচটা পছন্দ করি। এটা কিন্তু গতানুগতিক আমাদের যে পন্থা বা পদ্ধতি আছে, সেই গতানুগতিক পন্থা বা পদ্ধতি প্লাস একটা নলেজ ওরিয়েন্টেড অ্যাপ্রোচ, এই দুটি কিন্তু কার্যত এটির সঙ্গে যুক্ত আছে অ্যাকাডেমিক অ্যাপ্রোচের ক্ষেত্রে। তাহলে অ্যাকাডেমিক অ্যাপ্রোচ মানে কি, ট্র্যাডিশনাল অ্যাপ্রোচ প্লাস নলেজ ওরিয়েন্টেড অ্যাপ্রোচ, এই দুটি অ্যাপ্রোচ যখন যুক্ত করছি তখন সেটা কিন্তু অ্যাকাডেমিক অ্যাপ্রোচও কিন্তু রূপান্তরিত হচ্ছে। attempts to analyze and synthesize major position, trends and concepts of curriculum, এই পাঠ্যক্রমের প্রধান যে প্রবণতা এবং ধারণাগুলি বিশ্লেষণ সংশ্লেষণ করার মধ্য দিয়ে আমরা কিন্তু এই অ্যাকাডেমিক অ্যাপ্রোচটাকে আন্ডারস্ট্যান্ড করার চেষ্টা করছি। এবং তাহলে এদের মতে যে নলেজ কীভাবে সম্ভব, হাউ নলেজ ইজ পসিবল অ্যাকর্ডিং টু যেটার কি অ্যাকাডেমিক অ্যাপ্রোচ। এবং এরা বলছে নলেজ ক্যান বি কনস্ট্রাক্টেড, নলেজ নির্মাণ হতে পারে, নলেজ ক্যান বি ডিকনস্ট্রাক্টেড, নলেজ বিনির্মাণ হতে পারে, অ্যান্ড নলেজ ক্যান বি রিকনস্ট্রাক্টেড, নলেজ পুনর্গঠিতও হতে পারে। সুতরাং কনস্ট্রাকশন, ডিকনস্ট্রাকশন অ্যান্ড রিকনস্ট্রাকশন সবই কিন্তু পার্ট অফ অ্যাকাডেমিক অ্যাপ্রোচ। সবটাই কিন্তু পাঠ্যক্রম বিন্যাসের ক্ষেত্রে আমরা অ্যাকাডেমিক অ্যাপ্রোচ হিসেবে মনে করব। কিন্তু সমস্যাটা হলো এইটা, যে এই যে আমরা পন্থা পদ্ধতি বা এইগুলোকে আমরা যেগুলো বলছিলাম, সেগুলো সমস্যাটা হচ্ছে এইটা, যে এরা কিন্তু ইগনোর দ্য সাবজেক্ট ম্যাটার, এরা কিন্তু সাবজেক্ট ম্যাটারটাকে কিছুটা ইগনোর করছিল আর কি। এরা কী করছিল, বিভিন্ন রকমের যে রিজিডিটি, সেই রিজিডিটিটাকে ফলো করছিল সেটাকে আর কি। একটা টেকনোক্রেসি সেখানে ছিল, সেটা আর কি একটা অনমনীয় মানসিকতা সেখানে কাজ করছিল। তা সেখান থেকে হিউম্যানিস্টিক অ্যাপ্রোচ যেটা আর কি, এই হিউম্যানিস্টিক অ্যাপ্রোচ কিন্তু কার্যত সেই মানবতাবাদী পন্থাগুলোকে একটু ফ্লেক্সিবিলিটির মধ্য দিয়ে, একটি নমনীয়তার মধ্য দিয়ে তারা কিন্তু এটা প্রচার করার চেষ্টা করলো বা পরিবেশন করার চেষ্টা করলো, সেটা আর কি। প্রেজেন্ট অ্যাপ্রোচ কিন্তু নট রিজিড, তাহলে প্রেজেন্ট অ্যাপ্রোচটা কি, এটা কিন্তু ফ্লেক্সিবল, সেটা আর কি, যেটা বেস্ট অন প্রগ্রেসিভ ফিলসফি, যেটা কিন্তু অনেকটাই কিন্তু প্রগতিশীল দর্শনের উপর ভিত্তি করে গড়ে উঠেছে সেটা। এবং শেষে হলো উত্তর আধুনিকতা যুগীয় পন্থা বা পোস্ট মডার্ন অ্যাপ্রোচ, যেটা এক্সটেন্ডস দ্য হিউম্যানিস্টিক অ্যাপ্রোচ, যেটা মানবতাবাদী দৃষ্টিভঙ্গিকে কিছুটা প্রসারিত করে। এবং সঙ্গে উত্তর আধুনিকতা মূলত পরিবর্তন ও সংস্কারের সাথে সম্পর্কযুক্ত, কারণ যে কোনো পোস্ট মডার্নিজম সবসময় ওয়েলকামিং চেঞ্জ অ্যান্ড রিফর্ম, যে সমস্ত পরিবর্তনগুলো ঘটছে, যে সমস্ত সংস্কারগুলো ঘটছে, সেই পরিবর্তন এবং সংস্কারকে কিন্তু একত্রিত করতে পারে কিন্তু পোস্ট মডার্নিজম। এবং শিক্ষার বৃহত্তর যে আদর্শিক বিষয়গুলো আছে, সেই বিষয়গুলো কিন্তু তারা কিন্তু কার্যত তারা কিন্তু এখানে এগুলোকে অনুপ্রাণিত করছে বা সেগুলোকে কিন্তু তারা স্বীকার করছে, সেটা আর কি। সুতরাং পোস্ট মডার্ন অ্যাপ্রোচ যদি কারিকুলামের ক্ষেত্রে হয়, সেটা বলবো যে এমনি এক্সিস্টিং অ্যাপ্রোচ ছাড়াও যেটা সেখানে গুরুত্বপূর্ণ একটা ভূমিকা নেবে, সেটা হলো কিন্তু যে আমাদের যে পারিপার্শ্বিক যে পরিবর্তনশীলতা, আমাদের যে জাতীয় স্তরে যে পরিবর্তনশীলতা, আমাদের যে আন্তর্জাতিক স্তরে যে পরিবর্তনশীলতা বা সংস্কার, সেই সংস্কারগুলোকে কিন্তু এরা গ্রহণের পক্ষে, উত্তর আধুনিকতা যুগীয় পন্থা কিন্তু তার পক্ষে কিন্তু, সেটা আর কি। এবং তারা ইন্টারেস্টেড ইন থিওরি অ্যান্ড প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশন, এছাড়াও কারিকুলাস ইন্টারাকশানস উইথ পলিটিক্যাল, ইকোনমিক, সোশ্যাল, মোরাল, আর্টিস্টিক ফোকাসেস, এগুলোকে বিভিন্ন ধরনের বিচার বিশ্লেষণ এগুলোকে তারা অ্যালাউ করে। এবং কার্যত স্কুল অ্যাজ অ্যান এক্সটেনশন অফ সোসাইটি, সমাজের সম্প্রসারণ হিসেবে বিদ্যালয়, এই কনসেপশনটাকেও তারা কিন্তু স্বীকার করে, সেটা আর কি। সুতরাং আমরা এতক্ষণ যেটা দেখলাম, সেটা কিন্তু মানে কারিকুলামের বিভিন্ন অ্যাপ্রোচ, কোন দৃষ্টিভঙ্গিতে আমি পাঠ্যক্রমকে দেখি। আমি কি বিহেভিয়ারাল অ্যাপ্রোচ হিসেবে দেখছি, এনশিওরিং এফিসিয়েন্সি। আমি কি ম্যানেজেরিয়াল অ্যাপ্রোচের মধ্যে দেখেছি, যেখানে প্রশাসনিক ব্যাপারটা অনেক যথেষ্ট গুরুত্বপূর্ণ। আমি কি সিস্টেম অ্যাপ্রোচ হিসেবে পাঠ্যক্রমকে দেখছি, যেখানে ইন্টার কানেক্টেডনেসটা গুরুত্বপূর্ণ। আমি কি এটা হিউম্যানিস্টিক হিসেবে দেখার চেষ্টা করছি, যেখানে ফ্লেক্সিবিলিটি গুরুত্বপূর্ণ।
আমি কি এটাকে পোস্ট মডার্নিজম হিসেবে দেখার চেষ্টা করছি, যেখানে চেঞ্জ অ্যান্ড রিফর্ম ইজ ওয়েলকামড? সুতরাং এই যে বিভিন্ন দৃষ্টিভঙ্গিতে যে পাঠ্যক্রমের ব্যাখ্যা বা বিশ্লেষণ, এই ব্যাখ্যা বা বিশ্লেষণের মধ্য দিয়ে আমরা কিন্তু কার্যত পাঠ্যক্রমটাকে ডিফাইন করার চেষ্টা করছি, পাঠ্যক্রমের ব্যাখ্যা বিশ্লেষণটাকে অর্থবহ করে তোলবার চেষ্টা করছি। এখন যে জায়গাটা আমাদের কাছে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে মিনিং অফ ফাউন্ডেশনস অফ কারিকুলাম। যে ফাউন্ডেশনস অফ কারিকুলাম বলতে আমরা কী বুঝি আর কি, এবং এপিস্টেমোলজিক্যাল নলেজ অ্যান্ড স্ট্রাকচারাল প্রেজেন্টেশন আমরা এখানে দেখছি যে এটা হচ্ছে একটা বড় টার্গেট ফাউন্ডেশনস অফ কারিকুলাম, যে ফাউন্ডেশন অফ কারিকুলামের মধ্য দিয়ে যাতে এপিস্টেমোলজিক্যাল বা একটা এই ধরনের জ্ঞানমূলক একটা জায়গাকে আমরা ডেভেলপ করতে পারি, এটা হচ্ছে একটা। 2 নম্বর স্ট্রাকচারাল প্রেজেন্টেশন, কাঠামোগত উপস্থাপনা যাতে করতে পারি, সেটাও কিন্তু একবার একটা বিষয় আর কি। এটি বিষয়বস্তু ও কাঠামোকে প্রভাবিত করে, চাহিদা, জ্ঞান এবং তথ্য পাঠ্যক্রম গঠনের ভিত্তি প্রদান করে। দ্য নিডস, নলেজ অ্যান্ড ইনফরমেশন প্রোভাইড ফাউন্ডেশন ইন দ্য ফরমেশন অফ কারিকুলাম। তাহলে এইগুলো কিন্তু সবই কিন্তু মিনিং অফ ফাউন্ডেশন অফ কারিকুলাম বলতে আমরা বুঝি আর কি। এবং সামগ্রিকভাবে পাঠ্যক্রমের প্রধান ভিত্তি হিসেবে আমরা কিন্তু ফিলোসফিক্যাল ফাউন্ডেশন, সাইকোলজিক্যাল ফাউন্ডেশন, সোশিওলজিক্যাল ফাউন্ডেশন এবং হিস্টোরিক্যাল ফাউন্ডেশন, এই 4টে ফাউন্ডেশনকে প্রধানত আমরা বোঝাচ্ছি। কি বললাম আরেকবার বলি, যে দার্শনিক ভিত্তি, মনস্তাত্ত্বিক ভিত্তি, সমাজতাত্ত্বিক ভিত্তি আর ঐতিহাসিক ভিত্তি। ফিলোসফিক্যাল ফাউন্ডেশন, সাইকোলজিক্যাল ফাউন্ডেশন, হিস্টোরিক্যাল ফাউন্ডেশন এবং সোশিওলজিক্যাল ফাউন্ডেশন। এবার এই যে ফিলোসফিক্যাল ফাউন্ডেশন, যখন কোনো একটা দর্শনকে বা দর্শনের মতো করে পাঠ্যক্রমটা ব্যাখ্যা করছি, তখন তার দৃষ্টিভঙ্গিগতভাবে আমরা যেটা লক্ষ্য করেছি, তার কতগুলো ভারতীয় দৃষ্টিভঙ্গিও আছে এবং তার কতগুলো আন্তর্জাতিক দৃষ্টিভঙ্গিও আছে। যদি আমরা আন্তর্জাতিক দৃষ্টিভঙ্গিতে আমরা নজর দিই, তাহলে আমরা দেখব প্রথমে যে কতগুলি দর্শনগত তাদের যে ভাবনা, এটা আন্তর্জাতিক স্তরকে বিশেষভাবে প্রভাবিত করেছিল। তার মধ্যে হচ্ছে পেরিনিয়ালিজম, এসেনশিয়ালিজম, অপরিহার্যতাবাদ, প্রগ্রেসিভিজম, প্রগতিবাদ, পুনর্গঠনবাদ, রিকনস্ট্রাকশনিজম, এবং পরিশেষে আমরা লক্ষ্য করব যে এই দৃষ্টিভঙ্গিগুলোকে সঙ্গে রেখে, এগুলো ওয়েস্টার্ন স্কুলস অফ ফিলোসফি প্লাস এই পরিশিষ্টগুলোকে সঙ্গে রেখে আমরা কিন্তু যদি ভারতীয় দৃষ্টিভঙ্গিগুলোকে সাথে একত্রিত করতে পারি, তখন কিন্তু লক্ষ্য করা যাবে যে দার্শনিক ভিত্তিটা অনেক বেশি কিন্তু কার্যকরী হচ্ছে। প্রশ্ন হচ্ছে দার্শনিক ভিত্তি কেন? দার্শনিক ভিত্তির কেন, তার প্রথম যদি আমরা বলি, প্রথম উত্তরটা হলো এই যে দার্শনিক ভিত্তির মধ্য দিয়ে পাঠ্যক্রমের নতুন নলেজ তৈরি করার বা কনস্ট্রাকশন করার একটা বার্তা কিন্তু দার্শনিক ভিত্তি দেয়। যে পাঠ্যক্রম মানে কিন্তু এক্সিস্টিং নলেজ শুধুমাত্র নয়, শুধুমাত্র এক্সিস্টিং নলেজকে পাঠ্যক্রম কিন্তু বলে না। তাহলে কি বলে? যে ফিলোসফিক্যাল ফাউন্ডেশন বলছে এক্সিস্টিং নলেজের পাশে নিউ নলেজটাও কিন্তু জরুরি, সেটা আর কি। সুতরাং এই নিউ নলেজটা যদি আমি পেতে চাই, তাহলে আমাকে হয় ওয়েস্টার্ন স্কুলস অফ ফিলোসফির মধ্য দিয়ে যেতে হবে, অথবা ইস্টার্ন স্কুলস অফ ফিলোসফির মধ্য দিয়ে কিন্তু আমাদের যেতে হবে আর কি। তা আমরা বলেছি এরকমভাবে পেরিনিয়ালিজম, এক্সিস্টেন্সিয়ালিজম, প্রগ্রেসিভিজম বা রিকনস্ট্রাকশনিজমের মধ্য দিয়ে আমরা এই আন্তর্জাতিক দৃষ্টিভঙ্গিগুলো আমরা বোঝার চেষ্টা করছি। আর যদি ভারতীয় দৃষ্টিভঙ্গি আমরা দেখি, তাহলে তো আমরা রবীন্দ্রনাথ ঠাকুর বা আমাদের এই ধরনের যে ধরনের বিষয়বস্তুগুলো আছে, গান্ধীজি বা বিবেকানন্দ অথবা অরবিন্দ, তাদের যে আদর্শ আছে, উদ্দেশ্য আছে পাঠ্যক্রমের, সেগুলোকে আমাদের অনুসরণ করতে হবে আর কি। এর মধ্যে রবীন্দ্রনাথ ঠাকুরের যে পাঠ্যক্রম, সেটাকে আমরা সাধারণত নান্দনিক পাঠ্যক্রম বলে অনেক সময় চিহ্নিত করি, যেখানে অ্যাস্থেটিক এডুকেশনটাকে একটা গুরুত্বপূর্ণ একটা অংশ হিসেবে মনে করা হচ্ছে আর কি। একই রকমভাবে আমি যদি গান্ধীজির কথা বলি, যে গান্ধীজির যে বুনিয়াদী পাঠ্যক্রম, সেই বুনিয়াদী পাঠ্যক্রমে কিন্তু পাঠ্যক্রমের ভারতীয় দৃষ্টিভঙ্গি থেকে একটা গুরুত্বপূর্ণ জায়গা করে নিতে পারে আর কি। 3 নম্বর বিবেকানন্দের মানবতাবাদী পাঠ্যক্রম, হিউম্যানিস্টিক কারিকুলাম। স্বামীজি কীভাবে পাঠ্যক্রমের মধ্যে হিউম্যানিজম এটাকে যুক্ত করার চেষ্টা করেছেন, সেটা হচ্ছে আর একটা বিবেকানন্দের মানবতাবাদী পাঠ্যক্রম। এবং অরবিন্দের সমন্বিত পাঠ্যক্রম আমরা জানি, উনি ওয়েস্টার্ন এবং ইস্টার্ন এই দুটি পাঠ্যক্রমকে অন্তর্ভুক্ত করার চেষ্টা করেছিলেন, কার্যকরী করার চেষ্টা করেছিলেন শিক্ষার মধ্য দিয়ে। তার ফলে আমরা একটু দেখে নেওয়ার চেষ্টা করি এইবার যে এই যে বিভিন্ন রকম যে আন্তর্জাতিক দৃষ্টিভঙ্গি, সেগুলো বলতে কী বোঝায় আর কি। খুব সংক্ষেপে যদি আমরা বলি যে পেরিনিয়ালিজমের উদ্দেশ্য হচ্ছে টু এডুকেট দ্য রেশনাল পার্সন, যুক্তিবাদী ব্যক্তিকে শিক্ষিত করে, এটা যে পেরিনিয়ালিজম। অপরিহার্যতাবাদটা কীরকম হবে? টু প্রমোট ইন্টেলেকচুয়াল গ্রোথ অফ লার্নার্স টু বিকাম কম্পিটেন্ট, অর্থাৎ তাদের মধ্যে একটা গণতান্ত্রিক একটা কাঠামো, ইন্টেলেকচুয়াল গ্রোথ অফ লার্নার্স, এইটাকে আমরা ডেভেলপ করার চেষ্টা করছি, যাতে করে সেই কম্পিটেন্ট ব্যাপারটার মধ্যে তার যাতে করে একটা ডেভেলপমেন্ট বা বিকাশের একটা ব্যবস্থা থাকে। এখানে কম্পিটেন্সি মানে হচ্ছে যে তাকে যোগ্য হয়ে উঠতে গেলে
তার যে যোগ্য হয়ে উঠতে গেলে তার যে বিষয়বস্তুগুলো তার কাজে লাগবে, সেই বিষয়বস্তুগুলোকেই আমরা এখানে অপরিহার্যতা বলছি, যে যোগ্য হয়ে উঠতে গেলে শিক্ষার্থীদের বুদ্ধিবৃত্তিকে কীভাবে উন্নীত করা যাবে বা উন্নত করা যাবে, সেই রকম একটা ভাবনা চিন্তা কিন্তু এখানে আমরা প্রাসঙ্গিক বলে মনে করছি আর কি। তাহলে এই প্রথমটা গেলো পেরিনিয়ালিজম, এডুকেশন ফর রেশনাল পার্সন। দ্বিতীয় হলো অপরিহার্যবাদ বা অপরিহার্যতা, যেটার মানে হচ্ছে যে ইন্টেলেকচুয়াল গ্রোথটা এবার আমাকে কী করে কম্পিটেন্ট করে তুলবে। নাম্বার 2। নাম্বার 3 হচ্ছে প্রগতিবাদ, অর্থাৎ যেখানে আমরা যে প্রমোট ডেমোক্রেটিক সোশ্যাল লিভিং, যে আমরা গণতান্ত্রিক যে সামাজিক জীবনযাত্রা সেই তার প্রসারে আমরা যদি কাজ করি আর কি, যেটাকে আমরা বলছি প্রগতিবাদ। এবং আরেকটি যে রিকনস্ট্রাকশনিজম, টু ইমপ্রুভ অ্যান্ড রিকনস্ট্রাকশন অফ সোসাইটি, অর্থাৎ যেখানে আমি সমাজের উন্নতি এবং পুনর্গঠনের একটা ক্ষেত্র হিসেবে আমরা কিন্তু গণতান্ত্রিক এই যে কাঠামোগুলো, এই কাঠামোগুলোর মধ্যে একটা সংযোগ সাধন এবং এই রিকনস্ট্রাকশন অফ দ্য সোসাইটি তাকে কিন্তু ডেভেলপ করার আমরা চেষ্টা করছি আর কি। তাহলে এটা গেল হচ্ছে আন্তর্জাতিক দৃষ্টিভঙ্গি আর কি। আর যদি ভারতীয় দৃষ্টিভঙ্গি দেখি সেটা কীরকম হবে, ভারতীয় দৃষ্টিভঙ্গিটা আমরা একটু আগে যদি লক্ষ্য করি, ভারতীয় দৃষ্টিভঙ্গি সেটা আমরা দেখব, ভারতীয় দৃষ্টিভঙ্গি বলতে প্রধানত কিন্তু আমরা মনে করেছি নান্দনিক শিক্ষা, আমরা মনে করেছি বুনিয়াদী শিক্ষা, আমরা মনে করেছি মানবাতী পাঠ্যক্রম অথবা অরবিন্দের সমন্বিত পাঠ্যক্রম। প্রশ্ন হচ্ছে আমরা দৃষ্টিভঙ্গিগুলো কেন আমরা গুরুত্বপূর্ণ বলে মনে করছি, কারণ হচ্ছে এইটা যে কোনো সময় পাঠ্যক্রম কিন্তু সবসময় কিন্তু পার্সপেক্টিভ আর কি, নির্দিষ্ট একটা প্রেক্ষাপটের পরিপ্রেক্ষিতেই তার কিন্তু দৃষ্টিভঙ্গি আমরা সবসময় ব্যাখ্যা বিশ্লেষণের মধ্যে এনেছি। এবং সেই হিসেবে রবীন্দ্রনাথ ঠাকুরের যে নান্দনিকতা, আমার মনে হয় যে কোনো ভারতীয় শিক্ষাক্ষেত্রে ভারতীয় পাঠ্যক্রম তৈরিতে এটি একটি গুরুত্বপূর্ণ কিন্তু উপাদান হিসেবে কিন্তু কাজ করে। সুতরাং উই শুড ওয়েলকাম টেগোরস কনসেপশন অফ অ্যাস্থেটিক সায়েন্স। নান্দনিকতা ভীষণ গুরুত্বপূর্ণভাবে এখানে কাজ করছে। আমরা দেখেছি শান্তিনিকেতনে যে নান্দনিকতার মধ্য দিয়ে একটা নতুন বার্তা কিন্তু রবীন্দ্রনাথ দেওয়ার চেষ্টা করেছেন। গান্ধীজিও সে একই রকমভাবে কিন্তু আমরা বলবো তিনিও কিন্তু তার বুনিয়াদী শিক্ষা চিন্তার মধ্য দিয়ে, শিক্ষা ভাবনার মধ্য দিয়ে নতুন একটি বার্তা আমাদের দেওয়ার চেষ্টা করেছেন। এবং একই রকমভাবে যে বিবেকানন্দ এবং অরবিন্দের কথা ভাবি, কিছুটা এথিক্যাল এডুকেশন, কিছুটা স্পিরিচুয়াল এডুকেশন, কিছুটা সোশ্যাল এডুকেশন, এগুলি সবই কিন্তু আমরা এই বিবেকানন্দ বা ঋষি অরবিন্দের কাছ থেকে আমরা পেতে পারি। ঠিক আছে, সুতরাং এইগুলো ফিলোসফিক্যাল ফাউন্ডেশন। এই ফাউন্ডেশনটা আমরা পাশ্চাত্য জায়গা থেকেও নিতে পারি, আবার ভারতীয় দৃষ্টিভঙ্গি থেকেও আমরা নিতে পারি। এবার আমরা চলে আসবো যে সাইকোলজিক্যাল ফাউন্ডেশন। তাহলে আমরা যদি খুব সংক্ষেপে বলি যে তাহলে ফিলোসফিক্যাল ফাউন্ডেশন ইন কারিকুলাম, যে ফিলোসফিক্যাল ফাউন্ডেশন ফর কনস্ট্রাকশন অফ নলেজ, ফিলোসফিক্যাল ফাউন্ডেশন ফর ডেভেলপমেন্ট অফ কারিকুলার অবজেক্টিভস, ফিলোসফিক্যাল ফাউন্ডেশন ফর বিভিন্ন রকমের নলেজ জোনটাকে চিহ্নিত করা, যে কোন ধরনের নলেজ পাঠ্যক্রম বিকাশের ক্ষেত্রে উপযুক্ত। এই জায়গাগুলো কিন্তু আমরা নলেজ ডোমেনের মধ্য দিয়ে ব্যাখ্যা বিশ্লেষণের মধ্যে নিয়ে আসতে পারি। ঠিক একই রকমভাবে যদি আমরা মনস্তাত্ত্বিক দৃষ্টিভঙ্গি থেকে কোনো একটা জিনিস বিবেচনা করি, তাহলে আমরা বলবো যে এখানে কিন্তু আমরা মনস্তাত্ত্বিক বিকাশের দিক থেকে আমরা কিন্তু আমাদের কারিকুলামটা মেবি বিহেভিয়ারিস্টিক ইন নেচার, অর্থাৎ সেটা যেন আচরণবাদের মতো করে সেটা বিকশিত হয় সেটা আর কি। ঠিক আছে, অর্থাৎ আমাদের লার্নারদের যে সমস্ত বিহেভিয়ার প্যাটার্ন আছে, আমাদের লার্নারদের যে সমস্ত আমাদের ইনভলভমেন্ট আছে, তাদের যে বিভিন্ন স্টিমুলাস তারা যেগুলো তাদের বিহেভিয়ারের মধ্যে করে ফেলে, সেই সমস্ত বিহেভিয়ারগুলো কিন্তু যথাক্রমে পাঠ্যক্রমের মধ্য দিয়ে একটা নিয়ন্ত্রিত মাত্রা পায়, সেটা কিন্তু দেখার বিশেষ প্রয়োজন আছে। এটা বেসড অন বিহেভিয়ারিজম অ্যান্ড কারিকুলাম। একই রকমভাবে আমরা দেখব যে পাশাপাশি ফেনোমেনোলজি অ্যান্ড হিউম্যানিস্টিক সাইকোলজি। ফেনোমেনোলজি খুব পপুলার আজকের দিনে, যে বিভিন্ন রকমের ঘটনা, বিভিন্ন রকমের যে ব্যাখ্যা, বিভিন্ন রকমের যে সমস্ত বিষয়গুলো আছে আমাদের অভিজ্ঞতা লব্ধে, সেই সমস্ত বিষয়গুলোকে আমরা মনোবিজ্ঞানের বিকাশের মাপকাঠি হিসেবে আমরা সেগুলোকে ধরে নেওয়ার চেষ্টা করব। কারণ সেক্ষেত্রে যেটা গুরুত্বপূর্ণ সেটা হলো এই যে হিউম্যানিস্টিক যখন সাইকোলজি হবে আর কি, তখন কিন্তু আমরা অনেকটাই কিন্তু পাঠ্যক্রমের যে সমস্ত ট্রানজাকশনাল ফেজ সেটাকে কিন্তু আমরা অনেকটাই কিন্তু নিয়ন্ত্রণ করতে পারবো, যদি কিন্তু আমরা এই সাইকোলজিক্যাল বিভিন্ন ভিউজগুলোকে আমরা যদি পাঠ্যক্রম যেটা আমরা বলবো যে কনস্ট্রাকশনাল ফেজ যেটা আর কি নির্মাণের ক্ষেত্রে কিন্তু এটি কার্যকরী ভূমিকা কিন্তু নিতে পারে। আর কি হবে, জ্ঞানীয় মনোবিজ্ঞান এবং পাঠ্যক্রম যে কগনিটিভ সাইকোলজি এবং কারিকুলাম ডেভেলপমেন্টে কাজে লাগতে পারে, কনস্ট্রাকটিভিজম যেটা আর কি গঠনবাদ সেখানে কাজে লাগতে পারে সাইকোলজিক্যাল ফাউন্ডেশন। এবার হিস্টোরিক্যাল ফাউন্ডেশনের ক্ষেত্রে আমরা যেটা বলবো যে হিস্টোরিক্যাল ফাউন্ডেশনের গুরুত্বটা কোথায়, আমরা যদি 1882 সালের কথা ভাবি আর কি, যে 1882 সালে আমরা দেখেছি যে সেখানে যে প্রথম ভারতীয় শিক্ষা কমিশন সেটা আর কি
প্রথম ভারতীয় শিক্ষা কমিশনেই কিন্তু মাধ্যমিক শিক্ষা সম্পর্কে এই সুপারিশ করা হয়েছিল যে মাধ্যমিক শিক্ষা দুটি কোর্স আছে, কোর্স এ আর কোর্স বি। যারা পড়বে তারা কোর্স এ পড়বে, আর যারা পড়বে না তারা কোর্স এ পড়বে না, কোর্স বি তারা পড়বে। এখন ই মানে কোনটা আর বি মানে কোনটা? ই মানে সাধারণত যারা একাডেমিক কোর্স নিয়ে পড়াশোনা করবে তারা হচ্ছে কোর্স এ, আর যারা ভোকেশনাল কোর্স নিয়ে পড়বে তারা হচ্ছে কোর্স বি। সাধারণভাবে শুধুমাত্র কিন্তু ই এবং বি এই দুটি কোর্সের মধ্য দিয়ে আমরা কিন্তু মাধ্যমিক শিক্ষার একটা নতুন ভাবনা চিন্তা কিন্তু আমরা লক্ষ্য করেছিলাম 1882 খ্রিস্টাব্দে হান্টার কমিশনের সুপারিশের মধ্য দিয়ে। কিন্তু কার্যত লক্ষ্য করা গেল সেটা কিন্তু খুব ভালোভাবে কিন্তু কাজে কিন্তু আসেনি সেটা। এবং তার কারণ তখনকার দিনে যে ভোকেশনাল এডুকেশন সিস্টেম সেটি কিন্তু অত জনপ্রিয় ছিল না। কিন্তু আজকে যদি আমরা নিউ এডুকেশন পলিসি 2020 বা 2020 যদি আমরা দেখি, তাহলে দেখব সেখানে কিন্তু যথেষ্ট গুরুত্ব আরোপ করা হয়েছে কীভাবে আমরা লার্নারদের ভোকেশনালাইজ করতে পারি, কীভাবে এমপ্লয়মেন্ট জেনারেট করতে পারি, হ্যাঁ, কীভাবে এন্টারপ্রেনারশিপের মধ্য দিয়ে তাদেরকে আমরা বিভিন্ন কাজের মধ্যে যুক্ত করতে পারি। এই ধরনের প্রবণতাগুলো কিন্তু এসছে। তো এই জন্য হিস্ট্রিটা দরকার আর কি, ইতিহাসটা দরকার, যে কী প্রেক্ষাপটে কোন ভাবনার উপর ভিত্তি করে কোন পলিসি কীভাবে এসছে না আসছে ইত্যাদি। ঠিক আছে, সুতরাং হিস্টোরিক্যাল ফাউন্ডেশনে কিন্তু সেক্ষেত্রে যথেষ্ট গুরুত্বপূর্ণ। আর সোশিওলজিক্যাল ফাউন্ডেশন বলতে আমরা যেটা বুঝি যে আমি যদি কোনো পাঠ্যক্রম তৈরি করতে চাই, সেখানে কিন্তু নিডস অফ দ্য সোসাইটিটা গুরুত্বপূর্ণ, যে সমাজ কী চাইছে আর কি। কালচার অফ দ্য ইনস্টিটিউশনাল কালচার সেটা কেমন সেটা আর কি। সোশ্যাল অ্যান্ড ডেভেলপমেন্টাল থিওরিস কী ধরনের আর কি, এবং মরাল ক্যারেক্টার বা কী ধরনের আর কি। সুতরাং সোশিওলজিক্যাল ফাউন্ডেশনের গুরুত্বটা হচ্ছে এইটা, যে এখন মনে করা হয় যে কোনো একটি কোর্স যখন আমি তৈরি করব, তার সোশিওলজিক্যাল ফাউন্ডেশনটা দারুণ গুরুত্বপূর্ণ। কারণ সমাজের যে চাহিদা, সেই চাহিদা ব্যতি রেখে আমি যদি কোনো কোর্স তৈরি করি, তাহলে কিন্তু সমাজ সেটাকে মেনে নেবে না সেটাকে আর কি। আমরা অনেক সময় বলি না যে আমি বিএড পড়ছি কেন? কারণ সেখানে একটা আমাদের স্কুল বিভিন্ন টিচিং তার একটা সুযোগ সেখানে আছে। আমরা কেন এমএড পড়ছি? সেখানে এই ধরনের কিছু সুযোগ সুবিধা আছে। অর্থাৎ যেখানেই আমরা যখন কোনো একটা কোর্স করি, আমরা কিন্তু এই ভেবেই করি যে সেখানে কিন্তু এর একটা স্কোপ থাকতেও পারে আর কি। এবং এই কারণে আমরা বলবো যে সোশিওলজিক্যাল ফাউন্ডেশনের ক্ষেত্রে কিন্তু চাহিদাটা মোটামুটি 4 রকমের চাহিদা আছে। নৈতিক চরিত্রটাকে কেউ যুক্ত করেছে, কেউ যুক্ত কিন্তু করেনি কিন্তু। তাহলে আমরা যেটা মনে করছি যে সমাজতাত্ত্বিক ভিত্তিটা হচ্ছে এইরকম, যেখানে সোশ্যাল রিসোর্সগুলোকে আমরা পাঠ্যক্রমের মধ্য দিয়ে আমরা আনার চেষ্টা করছি বা কার্যকরী করবার চেষ্টা করছি। এবার আমরা দেখে নেওয়ার চেষ্টা করবো যে এই যে আমরা বললাম যে বিভিন্ন মডেল যেগুলো আছে আর কি, এই মডেলগুলো কীভাবে আমাদের কারিকুলাম ডেভেলপমেন্টে সাহায্য করতে কিন্তু পারে। এটা কিন্তু আমরা খুব সুন্দর করে আমরা ভাববার চেষ্টা করব। যে একটা তো গেল ফাউন্ডেশন আমরা দেখলাম, কোনোটা ফিলোসফিক্যাল ফাউন্ডেশন ফর নলেজ, কোনোটা সাইকোলজিক্যাল ফাউন্ডেশন ফর ট্রানজাকশন, কোনোটা সোশিওলজিক্যাল ফাউন্ডেশন ফর সোশ্যাল রিসোর্সেস, কোনোটা হিস্টোরিক্যাল ফাউন্ডেশন ফর হিস্টোরিক্যাল পার্সপেক্টিভ অ্যান্ড আদার্স। সুতরাং এটা কিন্তু আমাদের কাছে এখন স্পষ্ট যে আমরা ফিলোসফিক্যাল ফাউন্ডেশনে কী কাজ করব, সাইকোলজিক্যাল ফাউন্ডেশনে কী কাজ করব, সোশিওলজিক্যাল ফাউন্ডেশনে কী কাজ করব, এটা কিন্তু আমাদের কাছে স্পষ্ট। কিন্তু এই ফাউন্ডেশনগুলোর সাহায্যে আমি ডেভেলপমেন্টটা করবো কী করে আর কি। সেই ডেভেলপমেন্টের ক্ষেত্রে বহুল প্রচলিত এবং জনপ্রিয় মডেল হচ্ছে টাইলারের মডেলটা, এবং যেটাকে আমরা অনেক সময় বলি যে অবজেক্টিভ সেন্টার্ড মডেল, যেটাকে আমরা অনেক সময় বলি কিন্তু আর কি, বা অনেক সময় গোল সেন্টার্ড মডেল অনেক সময় বলা হয়ে থাকে। এবং সেটা কি, যে সেখানে টাইলারের মডেলে বেসিক্যালি যেটা হয় সেটা হচ্ছে সেখানে কতগুলো উদ্দেশ্যের মধ্য দিয়ে একজন শিক্ষার্থীকে কিন্তু আমরা কিন্তু সেই তার যে পন্থা বা পদ্ধতি আছে তার মধ্য দিয়ে আমরা তাকে নিয়ে যাওয়ার চেষ্টা করি। টাইলারের মডেলের একটা বড় বৈশিষ্ট্য হচ্ছে এইটা, যে সেখানে কিন্তু দুটি কিন্তু অবজেক্টিভস আছে। অর্থাৎ অবজেক্টিভস প্রথমে আমরা কী করছি, টেন্টেটিভ ওয়েতে আমরা সেটাকে নির্বাচন করছি, যত রকমের উদ্দেশ্য হয় আর কি। যে লার্নারের চাহিদা কী আছে, শিক্ষকের চাহিদা কী আছে, সমাজের চাহিদা কী আছে, সমস্তগুলো মিলে কিন্তু প্রথমে লার্নার সেন্ট্রিক একটা কিন্তু আমি মডেল কিন্তু তৈরি করলাম আর কি। এবার সেটা তৈরি করার পর আমি কী করছি, যে অন্যান্য বিভিন্ন রকমের পন্থা বা পদ্ধতি তার মধ্য দিয়ে আমরা নিজেদেরকে কিছুটা কিন্তু আমরা ফিল্টার করার চেষ্টা করছি। যে আমার লক্ষ্য রাখা গেল 12টা লক্ষ্য আর কি। এবার এই যে আমার 12টা লক্ষ্য আছে, 12টা লক্ষ্যের মধ্যে কি 12টাই আমি কার্যকরী করতে পারবো? কারণ লক্ষ্য রাখলে তো হয় না কারিকুলামে, কার্যকরী করতে হবে সেগুলো আর কি। তাহলে প্রশ্ন হচ্ছে আমি কি কার্যকরী করতে পারবো? এখন যদি আমি কার্যকরী করতে পারি তখন কী হবে, তখন আমরা কিন্তু যে সমস্ত অবজেক্টিভসগুলো দেওয়া ছিল সেগুলো ছিল টেন্টেটিভ অবজেক্ট, ঠিক আছে, সেইগুলো টেন্টেটিভ অবজেক্টিভসগুলো অন দ্য বেসিস অফ ফিলোসফিক্যাল ফাউন্ডেশনের মধ্য দিয়ে সেটা কিন্তু স্পেসিফিক যেটা আর কি, অর্থাৎ প্রথমে ছিল টেন্টেটিভ অবজেক্টিভস, এটা হলো স্পেসিফিক অবজেক্টিভস, সেটা রূপান্তরিত হলো। এবং রূপান্তরিত হওয়ার পর যেটা হয়, বিভিন্ন লার্নিং এক্সপিরিয়েন্স, বিভিন্ন পেডাগজি
বিভিন্ন কন্টেন্ট মেটেরিয়াল, এবং এই সমস্তগুলো কিন্তু আস্তে আস্তে কারিকুলাম অ্যাজ এ প্রসেসের মতো করে পুনরায় কিন্তু প্রথমে নির্বাচন করছে সিলেবাস, তারপর সেটা সংগঠিত করা হচ্ছে, তারপরে বিভিন্ন রকমভাবে যেটা আর কি যে সমস্ত সিলেবাসগুলো আমাদের টাইলারের মডেল অনুযায়ী যেগুলো স্পেসিফাই আমরা করেছি তার মধ্য দিয়ে সেটা কিন্তু অনেকটা কারিকুলাম এজ এ সাইক্লিক প্রসেস তার মতো করে আবার পুনরায় কিন্তু ফিডব্যাক টু ব্যাক টু দ্য ওন পজিশন, অর্থাৎ পুনরায় সেটা প্রথমে এসে আবার সেটা কিন্তু নতুন করে পাঠ্যক্রম তৈরিতে উৎসাহিত করতে পারে। সুতরাং এটা হচ্ছে টাইলারের মডেল আর কি, যেখানে আমরা বিভিন্ন অ্যাক্টিভিটিগুলোকে কিন্তু আমরা সরাসরি উদ্দেশ্যগুলোকে, অবস্থানগুলোকে, বিভিন্ন রকমের যে পাঠ্যক্রমের অন্যান্য যে সমস্ত লার্নিং এক্সপিরিয়েন্স আছে সেগুলোকে সমস্তগুলোকে কিন্তু আমরা পাঠ্যক্রমের মূল স্রোতে আনার চেষ্টা করছি। তাহলে টাইলারের মডেলের মূল কথা কি? অবজেক্টিভ সেন্টার্ড মডেল। এখানে সবথেকে গুরুত্ব আমরা কোনটা দিই? অবজেক্টিভস অফ দ্য রিসার্চে বা অবজেক্টিভস অফ দ্য কারিকুলামের উপর সর্বাধিক গুরুত্ব আরোপ করা হয়। মেথোডোলজি কি? কোয়ালিটেটিভ ডেটা অ্যানালিসিস। কোয়ালিটেটিভ ডেটা অ্যানালিসিসে কী করছি? এখানে কোয়ালিটেটিভ ডেটা অ্যানালিসিস আমরা 10টা 12টা 15টা 20টা আমরা প্রশ্ন করতে পারি, সেটাকে যদি আমরা রাইটলি অ্যাপ্লাই করি এবং সেখান থেকে যদি ডেটা কালেকশন করা সম্ভব হয় তাহলে কিন্তু আমরা কিন্তু ওই ডেটার মধ্য থেকে আমরা কোনো না কোনোভাবে কিন্তু আমরা সেটাকে প্রয়োগ করতে সমর্থ হবে টাইলারের মডেলের মধ্য দিয়ে আর কি। সুতরাং এটা গেল টাইলার। পাঠ্যক্রমের যে সমস্ত মডেলগুলো তার ডেভেলপমেন্টের ক্ষেত্রে যথেষ্ট কার্যকরী, তার মধ্যে টাবার মডেলটি হচ্ছে তার মধ্যে আরেকটি। আমরা এই ধরনের যে মডেলগুলো যেগুলো আছে তাকে আমরা দুটি স্তরে আমরা ভাগ করি, একটিকে বলা টেকনিক্যাল মডেল, একটিকে নন টেকনিক্যাল মডেল। এই টেকনিক্যাল মডেলের মধ্যে আমরা কিছুক্ষণ আগে যেটা আলোচনা করেছি টাইলারের মডেল এবং টাবার মডেল সবই কিন্তু এই টেকনিক্যাল মডেলের মধ্যেই অন্তর্ভুক্ত করা সম্ভব সেটাকে আর কি। এবং টাবা মডেল স্পেশালি আগেরটা যেমন আমরা বলেছি অবজেক্টিভ সেন্টার্ড মডেল, টাবা মডেল কিন্তু সেই রকমভাবে আমরা বলবো এটা অনেকটা নিড সেন্টার্ড মডেল। অর্থাৎ এখানে কিন্তু যারা শিক্ষার্থী, যারা আমাদের টার্গেট গ্রুপ লার্নার, তাদেরকে তাদের যে নিড বা চাহিদা আছে সেই শিক্ষার্থীদের চাহিদা এবং বৈশিষ্ট্যগুলোকে শনাক্ত করে তখন কিন্তু আমরা পাঠ্যক্রমটা নির্মাণের দিকে আমরা পরিচালিত হই। অর্থাৎ ডায়াগনোসিস অফ নিডস, অর্থাৎ আইডেন্টিফাই অফ লার্নার্স নিডস অ্যান্ড ক্যারেক্টারিস্টিক্স, এটি হচ্ছে আমার প্রথম পর্যায়। পাঠ্যক্রম যখন তৈরি করা হবে আমরা তো অনেক দিন ধরেই আমরা এটা বলার চেষ্টা করি যে শিক্ষাটা হবে কীরকম না, লার্নার সেন্ট্রিক। তো এখানেও বক্তব্যটিকে একই রকম আর কি, যে পাঠ্যক্রম কীরকম হবে? পাঠ্যক্রম হবে লার্নার সেন্ট্রিক যে লার্নারদের যে চাহিদা, তাদের যে বৈশিষ্ট্য, এইগুলোকে আমরা সংগ্রহ করে এইগুলোকে আমরা আন্ডারস্ট্যান্ডিংয়ের মধ্য দিয়ে আমরা কিন্তু তাদের চাহিদাগুলোকে প্রথমে শনাক্ত করা হবে, নির্ধারণ করা হবে, তারপর পাঠ্যক্রম তৈরি করা হবে। 2 নম্বর যেটা হবে সেটা হলো এই শিক্ষামূলক উদ্দেশ্যগুলোকে আমরা স্পষ্টভাবে সংজ্ঞায়িত করব আমরা আর কি, যে ফর্মুলেশন অফ অবজেক্টিভস, ক্লিয়ারলি ডিফাইন এডুকেশনাল অবজেক্টিভস। যে প্রথমে নিডটাকে প্রথমে আমরা বেছে নিলাম, যে ডায়াগনোসিস করে ফেলা হলো যে নিডগুলো কী কী আছে বা না আছে। তারপরে যেটা করছি সেটা হলো এই যে সেই উদ্দেশ্যগুলোকে সেগুলো কিন্তু আমরা সুনিশ্চিত করছি আর কি, যে শিক্ষামূলক উদ্দেশ্যগুলোকে স্পষ্টভাবে কিন্তু সংজ্ঞায়িত করা হচ্ছে, যার মধ্য দিয়ে উদ্দেশ্যগুলোকে একটা নির্দিষ্ট জায়গায় আনা সম্ভব। বিষয়বস্তু নির্বাচন, উদ্দেশ্যের উপর ভিত্তি করে আমরা প্রাসঙ্গিক বিষয়বস্তু আমরা নির্বাচন করতে পারি, ঠিক আছে। অর্থাৎ আমরা কীভাবে কন্টেন্ট সিলেকশন করব, কীভাবে আমরা যে উদ্দেশ্যগুলোকে আমরা ডিফাইন করেছি সেই উদ্দেশ্যগুলোকে ভিত্তি করে কিন্তু আমরা সিলেকশন অফ কন্টেন্ট সেটা কিন্তু করা সম্ভব। আরেকটি জায়গাও আমরা বেশ গুরুত্বপূর্ণ বলে মনে করছি, সেটা হচ্ছে যে বিষয়বস্তু সংগঠন। তাহলে সিলেকশনটা একটি জায়গাতে হলো সিলেক্ট করছি আমরা আর কি, এবং আরেকটি জায়গা হলো কি সেটিকে একটি অর্থপূর্ণ এবং যৌক্তিক উপায়ে বিষয়বস্তুকে সংগঠিত করা। অর্থাৎ স্ট্রাকচার অফ কন্টেন্ট ইন এ মিনিংফুল এবং লজিক্যাল ওয়েতে যদি আমরা এটাকে ব্যাখ্যা বিশ্লেষণের মধ্যে আনতে পারি, তবেই সেটা কিন্তু দেখা যাবে যে আমরা পাঠ্যক্রম নির্মাণের ক্ষেত্রে বা ডেভেলপমেন্টের ক্ষেত্রে আমরা এটা কাজে লাগাতে পারছি। পঞ্চম হচ্ছে সিলেকশন অফ লার্নিং এক্সপিরিয়েন্স। তাহলে প্রথমে আমরা কি করেছি? কন্টেন্ট নির্বাচন করেছি, কন্টেন্ট অর্গানাইজ করেছি। এবার আমরা কি করছি? বিভিন্ন এক্সপিরিয়েন্স প্রথমে সিলেকশন করছি, তারপর সেটাকে অর্গানাইজ করছি। শিখন অভিজ্ঞতা প্রথমে নির্বাচন করা, যে উপযুক্ত শিক্ষণ পদ্ধতি এবং কার্যক্রমকে আমরা বেছে নিয়েছি এখান থেকে, এবং তার মধ্য দিয়ে কী হবে বিভিন্ন রকমভাবে লার্নিং এক্সপিরিয়েন্সগুলোকে আমরা বেছে নেওয়ার চেষ্টা করব, যে চুজ অ্যাপ্রোপ্রিয়েট টিচিং মেথডস অ্যান্ড অ্যাক্টিভিটিস, যেখানে শিখন অভিজ্ঞতাটাকে আমরা কাজে লাগাতে পারি সেটাকে আর কি। এবং তারপরে আমরা 6 নম্বরে কী করছি? আমরা সেই শিখন অভিজ্ঞতাকে আমরা অর্গানাইজ করার চেষ্টা করছি, যে অ্যারেঞ্জ লার্নিং এক্সপিরিয়েন্সেস টু অ্যাচিভ অবজেক্টিভস। তাহলে প্রথমে সিলেকশন করছি, তারপরে সেটাকে অর্গানাইজ করছি। কীভাবে করছি? উদ্দেশ্যগুলোকে সামনে রেখে। কন্টেন্ট কীভাবে করছি? কন্টেন্ট সেই উদ্দেশ্যকে সামনে রেখে কন্টেন্ট একবার কী করছি? একবার সিলেকশন করছি, একবার অর্গানাইজ করছি। একই রকমভাবে আমরা কী করছি? লার্নিংটাকে একবার সেখানে সিলেকশন করছি অভিজ্ঞতাগুলোকে, আবার কী করছি? সেটা অর্গানাইজ করছি।
এবং পরিশেষে আমাদের দেখে নিতে হবে যে সমস্ত লক্ষ্যগুলোর কথা বলা হয়েছিল, যে সমস্ত উদ্দেশ্যগুলোর কথা বলা হয়েছিল, সেগুলো কতটা আমরা অর্জন করতে পেরেছি তা মূল্যায়িত করা। অ্যাসেস দ্য এক্সটেন্ট টু হুইচ অবজেক্টিভস আর অ্যাচিভড। তাহলে এই 7টি যে স্টেপস, এই 7টা পদ্ধতির মধ্য দিয়ে আমরা কিন্তু পাঠ্যক্রম নির্মাণ করতে পারি বা গঠন করতে পারি। তাহলে আমরা যদি টাবার মতো করে যদি আমরা পাঠ্যক্রম নির্বাচন করি, ধরা যাক আমাদের বলা হলো যে আমরা মাধ্যমিক হোক, উচ্চ মাধ্যমিক হোক, আন্ডার গ্র্যাজুয়েট হোক, পোস্ট গ্র্যাজুয়েশন হোক, কোনো একটি পাঠ্যক্রম তৈরি করতে টাবার মডেল অনুসারে আর কি। ধরা যাক যদি এটা বলে যে পোস্ট গ্র্যাজুয়েশনের একটা পাঠ্যক্রম তৈরি করা হোক টাবার মডেল অনুসারে, তখন আমি কীভাবে করবো সেটা আর কি। তখন আমাকে করতে গেলে কিন্তু প্রথমে আমাদের যারা লার্নার আছে তাদের সাথে কথা বলতে হবে আর কি। এবং কথা বলে দেখা গেল কেউ বললো যে না আমরা চাই যে আমাদের পাঠ্যক্রম সেট নেট কেন্দ্রিক হোক, কেউ বলতে পারে আমার পাঠ্যক্রম ভোকেশনাল কেন্দ্রিক হোক, কেউ বলতে পারে আমার পাঠ্যক্রম রিসার্চ সেন্ট্রিক হোক, কেউ বলতে পারে আমার পাঠ্যক্রম প্রযুক্তি নির্ভর হোক, কেউ বলতে পারে যে আমার পাঠ্যক্রম কী কী চাই, হোয়াট কাইন্ড অফ নলেজ আমি এখান থেকে প্রত্যাশা করছি। স্টুডেন্টরা, স্টেক হোল্ডাররা তারা কিন্তু এটা বলতে পারে আর কি। তাহলে তখন কিন্তু আমার পাঠ্যক্রমটা কিন্তু যারা অর্গানাইজার, যারা ম্যানেজারিয়াল অ্যাপ্রোচ যারা বিশ্বাস করে তাদের মতো করে কিন্তু পাঠ্যক্রম হচ্ছে না। এখানে যারা লার্নার আছে তারা তাদের নিডটাকে আইডেন্টিফাই করার পর সেগুলোকে আমরা সংগ্রহ করার পর সেগুলো থেকে আমরা তাদের সেই বক্তব্য থেকে শনাক্তকরণ থেকে আমরা উদ্দেশ্যগুলোকে নির্ধারণ করছি বা নির্বাচন করছি বা স্পষ্টভাবে সেটাকে সংজ্ঞায়িত করছি। এবার সেই উদ্দেশ্য থেকে আমি দুটো কাজ করছি সেখানে। একটি কি, প্রথমে যে কন্টেন্ট আমরা ধরে নিলাম যে আমার 5টা উদ্দেশ্য আছে, সেখানে 5টা উদ্দেশ্য থেকে 5 রকমের কন্টেন্ট আমি নির্বাচন করছি, তারপর সেটাকে অর্গানাইজ করছি। একই রকমভাবে যেহেতু আধুনিক পৃথিবী যেহেতু আর কি, পাঠ্যক্রমটা অনেকটাই কিন্তু ডাইনামিক পাঠ্যক্রম সেখানে আর কি। অর্থাৎ সেখানে পাঠ্যক্রম কিন্তু অনেকটাই কিন্তু আমরা বলবো যে সেটা কিন্তু সচল পাঠ্যক্রম আর কি। তাহলে প্রথমে আমি কন্টেন্ট নির্বাচন করছি, তারপর অর্গানাইজ করছি। একই রকমভাবে আমি কিন্তু অভিজ্ঞতাগুলোকেও কিন্তু একবার আমি করছি কি নির্বাচন করছি, একবার কিন্তু অর্গানাইজ করছি। এবং সর্বশেষ বা 7ম ধাপ, 7টি পর্যায়ে এটা বিভক্ত। 7ম ধাপটা কি, এটা হচ্ছে পাঠ্যক্রম মূল্যায়নে কী করছি, যে উদ্দেশ্যগত অবস্থানটা আমরা রেখেছিলাম যে কতটা আমি কার্যকরী করেছি, সেই কতটা কার্যকরী আমরা করতে পেরেছি সেটি কিন্তু আমরা এই মূল্যায়নের মধ্য দিয়ে আমরা দেখে নিতে পারি সেটা আর কি, পাঠ্যক্রম মূল্যায়নের মধ্য দিয়ে। এবং এটি হলো টাবার 7 স্টেপস মডেল। এটা আরেকটা পাঠ্যক্রম বিকাশের আমরা উপাদান মডেল বলবো, এটা পাঠ্যক্রম বিকাশের। এটিও আমার মনে হয় কিন্তু যথেষ্ট তাৎপর্যপূর্ণ। এবং এটি আমার মনে হয় যে আমাদের যে নতুন এডুকেশন পলিসি 2020 হয়েছে সেটা কিন্তু অনেকটাই এই কম্পোনেনশিয়াল ফ্লেক্সিবল কারিকুলাম বা মডেল অফ কারিকুলাম ডেভেলপমেন্টের মতো করে হয়েছে। এখানে করা হয় কি, যে এখন এটি আমার মনে হয় যে যথেষ্ট গুরুত্বপূর্ণ একটা ধাপ, যে পাঠ্যক্রম যখন তৈরি করছি, পাঠ্যক্রম তৈরি করার সময় এটিকে কতগুলো উপাদানে ভাগ করে নিচ্ছি। উপাদান মানে কি, যে আমরা ধরছি যে পাঠ্যক্রম তৈরি করতে গেলে কতগুলো কোর লাগে, কতগুলো মাইনর লাগে, কতগুলো মাল্টিপারপাস এডুকেশন লাগে, মাল্টিডিসিপ্লিনারি এডুকেশন, কতগুলো ইন্টারডিসিপ্লিনারি এডুকেশন। এবার এরকমভাবে যদি 7টা 8টা রিসার্চ ওরিয়েন্টেশন 7টা 8টা 9টা ভাগে আমি প্রথমে ভাগ করে ফেললাম আর কি। কম্পোনেনশিয়াল ফ্লেক্সিবল কারিকুলামের মতো করে কতগুলো ভাগ আমি করে ফেললাম, যে কোন কোন কম্পোনেন্ট আমার এখানে পাঠ্যক্রম নির্মাণের জন্য জরুরি সেটা আর কি হলো। তারপর দেন প্রপোর্শনালিটি অফ কারিকুলাম ইম্পর্টেন্ট। আমরা এখানে যেমন দেখেছি যে কোর কারিকুলামে আমাদের দেখা যাক যে সেখানে হয়তো ওয়েটেজ আছে ক্রেডিটের অনেকটা বেশি আর কি। তারপরে আছে দেখা যাবে যে মাইনরে তার নির্দিষ্ট একটা ক্রেডিট কাঠামো কিন্তু সেখানে কিন্তু আছে। সুতরাং কম্পোনেনশিয়াল ফ্লেক্সিবল কারিকুলামে কিন্তু এটা ঠিক যে সেখানে কিন্তু আমি কম্পোনেন্টস নির্বাচন করছি, সেখানে কিন্তু কম্পোনেন্টস আমি নিজের মতো করে সেখানে কিন্তু ডিস্ট্রিবিউট করছি, কিন্তু পাশাপাশি সেখানে কিন্তু একটা প্রপোর্শনালিটি আছে যেটা আমাকে গুরুত্ব সহকারে বিবেচনা করতে হবে সেটা আর কি। ঠিক আছে, ট্রানজাকশনাল ফ্লেক্সিবিলিটি হতে হবে। এখন যে কোনো আধুনিক পাঠ্যক্রমে কিন্তু ট্রানজাকশনাল ক্ষেত্রে সেই ধরনের যে একটা আগেকার দিনের মতো যে কড়াকড়ি সেটা কিন্তু থাকছে না, একটা ফ্লেক্সিবিলিটি কিন্তু সেখানে কিন্তু থাকছে আর কি। এবং আর কি হচ্ছে, এই যে পাঠ্যক্রম তার মধ্যে কিন্তু ইভ্যালুয়েটিভ পোটেনশিয়ালিটি থাকছে, অর্থাৎ ইভ্যালুয়েশন যত রকমভাবে সম্ভব, অনলাইন তো অনলাইন হবে, যদি মনে হয় যে না অফলাইন তো অফলাইন হবে, যদি মনে হয় যে না ডিস্টেন্স হবে তো ডিস্টেন্স হবে। সমস্ত রকম সম্ভাবনাগুলোকে কিন্তু আমরা এই কম্পোনেনশিয়াল মডেল বা কারিকুলাম ডেভেলপমেন্টের মধ্য দিয়ে আমরা সুনিশ্চিত করার চেষ্টা করি সেটাই। অর্থাৎ যখন আমি কম্পোনেনশিয়াল ফ্লেক্সিবল কারিকুলামের মধ্য দিয়ে পাঠ্যক্রমটা নির্মাণ করব, প্রথমে আমি কম্পোনেন্টগুলোকে নির্বাচন করার চেষ্টা করব, যে আমার অ্যারিথমেটিক ডেভেলপমেন্ট দরকার একটা কম্পোনেন্ট, আমার জিওমেট্রি ডেভেলপমেন্ট দরকার আরেকটি কম্পোনেন্ট, আমার ট্রিগোনোমেট্রিক ডেভেলপমেন্ট দরকার আমি আরেকটা কম্পোনেন্ট। যে ডেভেলপমেন্ট আমি চাইছি বিষয়বস্তুগতভাবে বা কনসেপচুয়াল বা ভাবনাগতভাবে ততগুলো কম্পোনেন্ট প্রথমে আমি করে ফেলছি। তারপর প্রত্যেকটা কম্পোনেন্টে একটা ওয়েটেজ আমি দিচ্ছি আর কি।
এবং তারপরে কী করছি, ওয়েটেজকে ভিত্তি করে আমি কিন্তু সাবজেক্টগুলো নির্বাচন করছি, এবং সেই সাবজেক্ট নির্বাচন করার পর যখন আমরা এটা সামড আপ করছি, জোড়া দিচ্ছি, তখন নাও উই হ্যাভ দ্য কারিকুলাম। আমরা সেভাবে কিন্তু পাঠ্যক্রম কিন্তু তৈরি করতে কিন্তু পারি, সেটা আর কি। তাহলে এইটাই কিন্তু পাঠ্যক্রম বিকাশের আমাদের একটা বড় একটা জায়গা। আমরা এখানে অনেক রকম পন্থা পদ্ধতি কিন্তু পাঠ্যক্রম তৈরি করার কিন্তু আছে, কিন্তু সেগুলোকে আমি কি উদ্দেশ্যগুলোকে ভিত্তি করে, আমার বিভিন্ন রকমের পন্থা পদ্ধতিগুলোকে ভিত্তি করে আমরা কিন্তু এরকমভাবে কিন্তু আমরা কিন্তু পাঠ্যক্রম তৈরি করতে পারি। যেমন আমরা দেখেছি এনইপি 2020 অনুযায়ী পাঠ্যক্রম হচ্ছে মাল্টি ডিসিপ্লিনারি। আমার বৈশিষ্ট্য হচ্ছে মাল্টি ডিসিপ্লিনারি। তো আমাকে কী করতে হবে, আমার একটা কম্পোনেন্ট হচ্ছে মাল্টি ডিসিপ্লিনারি। আমার সেখানে বলা আছে যে এডুকেশন উইল বি ইন্টারডিসিপ্লিনারি, আমার একটা কম্পোনেন্ট ইন্টারডিসিপ্লিনারি। সেখানে আমার বলা আছে যে এমপ্লয়াবিলিটি আমার টার্গেট, আমার সেখানে লেখা আছে যে ভোকেশনাল মাইনর। সেখানে বলা আছে যে আমার কিন্তু এই পাঠ্যক্রমের মধ্য দিয়ে আমার এমপ্লয়াবিলিটি সুনিশ্চিত করতে হবে, লেখা আছে সামার ইন্টার্নশিপ 8 আর 9 ক্রেডিটস। তাহলে এই যে প্রত্যেকটি উপাদানের মতো করে আমি যখন আমি যখন ব্যাখ্যা বিশ্লেষণ করছি, কার্যত এটি কিন্তু আমি বলবো যেটা অনেকটাই সাবজেক্টিভ অ্যাপ্রোচ, নিজের মতো করে, নিজের ভাবনার মতো করে আমি কিন্তু এটাকে মেলাতে পারছি এবং আমি এটা ডেভেলপও করতে পারছি। তার ফলে এটিকে আমরা বলবো যে কম্পোনেনশিয়াল ফ্লেক্সিবল কারিকুলাম। তাহলে আমরা এই 3টি পন্থা বা পদ্ধতির মধ্য দিয়ে কিন্তু কার্যত আমরা পাঠ্যক্রমটাকে কিন্তু নির্মাণ করতে কিন্তু আমরা পারি। এবার আমরা চলে আসবো যে আরেকটি দ্বিতীয় কনসেপশন আমাদের এখানে আছে। একটা হচ্ছে পাঠ্যক্রমের যে উপাদান, বিকাশ, এবং এই উপাদান আর বিকাশের মধ্যে যদি একটা যোগসূত্র স্থাপন করছে যে বিকাশটা কতটা কার্যকরী হলো, সেটাকে যদি আমি বুঝতে চাই, তখন যেটা আমার লাগবে সেটা কিন্তু কারিকুলাম ইভ্যালুয়েশন বা পাঠ্যক্রম মূল্যায়ন। এবার মূল্যায়ন বলতে আমাদের কি বুঝবোটা কি মূল্যায়ন বলতে? মূল্যায়ন কিন্তু সাধারণত উদ্দেশ্য নির্ভর। উদ্দেশ্য নির্ভর মানে কি, যে উদ্দেশ্যগুলোকে সামনে রেখে পাঠ্যক্রম নির্মাণ করা, যে উদ্দেশ্যগুলোকে সামনে রেখে পাঠ্যক্রম প্রস্তুত করা, সেই উদ্দেশ্যগুলো পাঠ্যক্রমের মধ্যে কতটা কার্যকরী হয়েছে তাকেই বলা হয় পাঠ্যক্রম মূল্যায়ন। অর্থাৎ একটি পাঠ্যক্রম তার বিভিন্ন উপাদানের যে মূল্যায়ন করা হয়, সেগুলি তার চাহিদা, তার উদ্দেশ্য, এই সমস্ত মাপকাঠির পরিপ্রেক্ষিতে কতটা লক্ষ্যে অর্জন করতে পেরেছে বা লক্ষ্যের মধ্য দিয়ে সে পরিচালিত হয়েছে, তাকে আমরা পাঠ্যক্রম মূল্যায়ন আমরা বলবো, সেটা আর কি। ইট রেফার্স to the evaluation of different components of curriculum, objectives, content, methods, evaluation for students' assessment to determine whether the curriculum caters to the needs and the educational purposes of the target group. তো কতটা কার্যকরীভাবে পাঠ্যক্রম কিন্তু শিক্ষার্থীদের চাহিদা, শিক্ষার্থীদের ভাবনা এগুলোকে পূরণ করতে পেরেছে বা শিক্ষার যে সামগ্রিক উদ্দেশ্য সেটাকে বজায় রাখতে পেরেছে, তাকেই বলা হয় পাঠ্যক্রম মূল্যায়ন, সেটা আর কি। এবং পাঠ্যক্রম মূল্যায়ন বলতে সাধারণত আমরা এটাই বুঝি যে পাঠ্যক্রমের উদ্দেশ্যগুলি কতটা অর্জিত হয়েছে। ইভ্যালুয়েশন ইজ এ প্রসিডিওর টু জাজ যে হোয়াট এক্সটেন্ট অফ অবজেক্টিভস এটা আমরা পাঠ্যক্রমের মধ্যে দিয়ে আমরা অ্যাচিভ করতে পেরেছি, তার একটা সামগ্রিক মূল্যায়নকে আমরা কিন্তু পাঠ্যক্রম মূল্যায়ন আমরা বলবো আর কি। এবার এই মূল্যায়নটা কেন আর কি, এই মূল্যায়ন কেন এটা আমাদের বুঝতেই হবে। এবং আমরা এটা মাঝে মাঝে এরকম আমরা প্রতি 2 বছর 3 বছর অন্তর অন্তর আমরা লক্ষ্য করি যে ইউজিসি একটা চিঠি পাঠালো যে হ্যাঁ এটা 3 মান্থসের মধ্যে পাঠ্যক্রমটা মূল্যায়ন করতে হবে, কিন্তু এটা ইউজিসি বললো বলে আমরা করলাম, এটা ঠিক নয়। এবং যেটা উচিত সেটা হচ্ছে প্রতি 2 to 3 ইয়ার্স আফটার আমাদের পাঠ্যক্রম মূল্যায়নটা এমনি আমাদের স্বতঃস্ফূর্তভাবেই করা উচিত। কারণ কারিকুলাম কনস্ট্রাকশন, যখন আমি নতুন একটা কারিকুলাম তৈরি করছি, সেইটা করতে গেলে পাঠ্যক্রম মূল্যায়নের ছাড়া কিন্তু কোনো বিকল্প প্রায় কোনো পথ থাকেই না। অর্থাৎ যে পাঠ্যক্রমটা বিগত 5 বছর 7 বছর 10 বছর ধরে পরিচালিত হচ্ছে, তার মেরিটস কী, তার ডিমেরিটস কী, তার পজিটিভ দিক কী, তার নেগেটিভ দিক কী, এগুলো যদি আমি বুঝতে পারি, তখন কী হবে, তখন কিন্তু কনস্ট্রাকশন অফ এ নিউ কারিকুলাম এটা অনেক বেশি কার্যকরী হতে পারে। এবার টু রিভিউ এ কারিকুলাম আন্ডার ইমপ্লিমেন্টেশন, বাস্তবায়িত পাঠ্যক্রমকে পর্যালোচনা করা, এটাও আমাদের একটা পাঠ্যক্রম মূল্যায়নের একটা বড় উদ্দেশ্য। আর কি হবে, টু রিমুভ ডেফিসিয়েন্সি অ্যান্ড আপডেট অ্যান্ড এক্সিস্টিং কারিকুলাম, যে কারিকুলামটা এক্সিস্টিং আছে, যেটি অবস্থান করছে, তার যে বিভিন্ন ডেফিসিয়েন্সি আছে এবং তার যে বিভিন্ন ঘাটতি আছে, সেগুলোকে খুঁজে বার করাও কিন্তু পাঠ্যক্রম মূল্যায়নের একটা উদ্দেশ্য। আর টু ফাইন্ড আউট দ্য এফেক্টিভনেস অফ এ কারিকুলাম, যে পাঠ্যক্রমটা আমরা তৈরি করে ফেলেছি সেটা কতটা এফেক্টিভ, কতটা কার্যকরী আর কি। ঠিক আছে, এটা কিন্তু আমাদের মূল্যায়নের একটা বড় জায়গা আর কি। এবার পদ্ধতি বলতে পাঠ্যক্রমের মূল্যায়ন পদ্ধতি দুটো, একটা হচ্ছে ক্রমিক মূল্যায়ন আর একটা হচ্ছে সমষ্টিগত মূল্যায়ন। ক্রমিক মূল্যায়ন মানেটা কি, যখন কোনো একটা উদ্দেশ্য
যেগুলো ভিত্তি করে একটা পাঠ্যক্রম তৈরি করে আর কি, সেই উদ্দেশ্যগুলো যখন পৃথকভাবে সামগ্রিকভাবে না বিচার করে এটা সারা বছর ধরে আর কি আমি অনগোয়িং প্রসেস হিসেবে যখন আমি বিবেচনা করছি, মূল্যায়ন করছি, সেটাকেই বলা হয় ক্রমিক মূল্যায়ন বা ফর্মেটিভ অ্যাপ্রোচ, সেটা আর কি বলা হয় ইভ্যালুয়েশনের ফর্মেটিভ অ্যাপ্রোচ। আর যখন সামগ্রিকভাবে যখন আমরা সেটাকে মূল্যায়ন করি সেটাকে আমরা বলি যে সমষ্টিগত অ্যাপ্রোচ। এখন এক্সাম্পল যদি বলা হয় যে বিভিন্ন রকমের যে সমস্ত আমরা পাঠ্যক্রমের যে কর্মসূচিগুলো নিয়ে থাকি, যেমন আমরা অনেক সময় বলেছি যে আমাদের যেটা পিজি লেভেল আর কি, এটা ডিজার্টেশনটা বাধ্যতামূলক। এখন প্রশ্ন হলো যে ডিজার্টেশনটা যে বাধ্যতামূলক এটা আমরা ঠিকই আছে, কিন্তু এটাকে আমরা আমাদের যে রেফার্ড অবজেক্টিভ যে পাঠ্যক্রমের মধ্য দিয়ে বা ডিজার্টেশনের মধ্য দিয়ে আমরা কী কী পাবো আর কী কী পাবো না, সেইগুলো তো আদৌ সেটা ফুলফিল করছে কি করছে না, তা সেটা আমরা কিন্তু এই ক্রমিক মূল্যায়নের মধ্য দিয়ে দেখে নিতে পারি। আর সমষ্টিগত মূল্যায়নকে যখন সমস্ত কর্মসূচি শেষ তারপরে তার আউটপুটটা নিয়ে যখন আমি মূল্যায়ন করছি, সেটা হচ্ছে তার সমষ্টিগত প্রয়াস। তাহলে এই দুটি মূল্যায়ন পদ্ধতি কিন্তু আছে, একটা ক্রমিক এবং আরেকটা হচ্ছে সমষ্টিগত। এখন পাঠ্যক্রম মূল্যায়নের অনেক পদ্ধতি কিন্তু পৃথিবীতে প্রচলিত, এবং যদি বলি কেন, তার বিশেষ কারণ হচ্ছে এইটা, আমি বাড়িতে কোনো একটা ধরে যা কোনো একটা প্রজেক্ট করলাম আর কি, ধরে যে কিছু যদি না হয় আমি দুটো গাছই নয় পুঁতলাম বাড়িতে আর কি, এখন আমাকে তো বুঝতে হবে যে এই যে প্ল্যান্টেশন যেটা হলো কতটা কার্যকরী সেটা আর কি, কতটা সেটা কাজে আসছে তো আমাকে বুঝতে হবে তো না। বুঝতে গেলে আমাকে কিন্তু বিভিন্ন রকম মূল্যায়নের মডেলের মধ্য দিয়ে যেতে হবে। আর গোটা পৃথিবী এই মূল্যায়ন সম্পর্কে এতটা পজিটিভ কেন, কারণ যতক্ষণ এই মূল্যায়ন করতে পারছি যে আমার পন্থা বা পদ্ধতি কতটা রাইট বা কতটা রং, ততক্ষণ পর্যন্ত কিন্তু আমি কিন্তু পাঠ্যক্রমটাকে খুব সঠিকভাবে কিন্তু না পারছি প্রয়োগ করতে, না পারছি নতুন করে ডেভেলপ করতে, না পারছি মূল্যায়ন করতে। তাহলে সেই হিসেবে কিন্তু এই 5টি মডেল এখানে আছে। প্রথমটি আমরা একটু দেখে নেব স্টাফেলবিম, তারপরে হচ্ছে স্টেক, তারপরে হচ্ছে স্ক্রাইভেন, তারপরে ক্রিকপ্যাট্রিক। তাহলে প্রথমে আমরা আসি হচ্ছে এটাকে আমরা বলছি স্টাফেলবিম সিআইপিবি মডেল। সিআইপিবি মডেলের পুরো কথাটাকে, প্রথম সি মানে হচ্ছে কনটেক্সট, তারপরে আই মানে হচ্ছে ইনপুট, তারপরে পি মানে হচ্ছে প্রসেস, তারপরে পি মানে হচ্ছে প্রোডাক্ট। তাহলে সিআইপিবি মডেলের পুরো অর্থটা কি, কনটেক্সট, ইনপুট, প্রসেস এবং প্রোডাক্ট। তাহলে কত রকমের ইভ্যালুয়েশন এখানে সম্ভব, কনটেক্সট ইভ্যালুয়েশন, ইনপুট ইভ্যালুয়েশন, প্রসেস ইভ্যালুয়েশন অ্যান্ড প্রোডাক্ট ইভ্যালুয়েশন। তাহলে এই সমস্ত ইভ্যালুয়েশন কিন্তু এখানে সম্ভব। কনটেক্সট ইভ্যালুয়েশন মানে কি, পাঠ্যক্রমের মধ্য দিয়ে আমাকে যেতে হচ্ছে, রিভিউজ অফ রিলেটেড লিটারেচার আমাকে ইন ডিটেলস আমাকে কালেকশন করতে হচ্ছে, এবং সেই সমস্ত বিবরণ কিন্তু আমাকে কিন্তু থাকতে হচ্ছে আমাকে। তাহলে এইটা হলো তোমার স্টাফেলবিমের যে প্রথম কনটেক্সচুয়াল মডেল হচ্ছে নাথিং বাট আমার যে পার্সপেক্টিভিটা কি, কোন পার্সপেক্টিভে আমি ইউজি কারিকুলামটা নির্ধারণ করছি, কোন পার্সপেক্টিভে আমি পিজি কারিকুলাম নির্ধারণ করছি, এটা কিন্তু আমাদের বলতে হবে আর কি। তাহলে এই যে প্রসঙ্গ বা কনটেক্সট, এই কনটেক্সটটা কিন্তু সিআইপিবি মডেলের একটা বড় জায়গা। 2 নম্বরে যে টার্গেট বা পরিকল্পনাটা ভীষণ গুরুত্বপূর্ণ, এবং এই একই সময় আমি বলি যে প্যান্ডেমিক সিচুয়েশনে এরকম আমরা বহু ক্ষেত্রে দেখেছি যে পরিকল্পনার দিক থেকে কিন্তু যথেষ্ট ঘাটতি আছে আর কি, প্ল্যানিংটা কিন্তু যথেষ্ট কিন্তু উইক। ঠিক আছে, তাহলে কোনো একটা পাঠ্যক্রম তৈরি করতে গেলে আমরা কী করব, আমরা 4 ধরনের মূল্যায়নের মধ্য দিয়ে যাব। কনটেক্সট ইভ্যালুয়েশন একটি, ইনপুট ইভ্যালুয়েশন আরেকটি, প্রক্রিয়া ইভ্যালুয়েশন আছে আরেকটি, অ্যান্ড কনটেক্সট ইভ্যালুয়েশন, ইনপুট ইভ্যালুয়েশন, প্রসেস ইভ্যালুয়েশন অ্যান্ড প্রোডাক্ট ইভ্যালুয়েশন। কনটেক্সট ইভ্যালুয়েশন রিলেটেড টু, এটা হচ্ছে বিভিন্ন রকমভাবে তার যে গোলস, তার যে অবজেক্টিভস, সেগুলোর উপর নির্ভর করছে সেটা আর কি। যেটা ইনপুট ইভ্যালুয়েশন, সেটা বেসড অন প্ল্যানিং, কোন পরিকল্পনার মধ্য দিয়ে আমি যাচ্ছি তার উপর সেটা নির্ভর করছে। প্রসেস ইভ্যালুয়েশন মানে হচ্ছে যে আমি মনে করি যে ডিজার্টেশন পেপারটা আমি পাঠ্যক্রমের মধ্যে রেখেছি, কীভাবে সেটা প্রবলেমটাকে নির্বাচন করা হবে, কীভাবে সেই প্রবলেম নির্বাচন করার পর টুলস ডেভেলপ করবে, টুলস ডেভেলপ করার পর তারা কীভাবে সেটাকে অ্যাপ্লাই করবে, অ্যাপ্লাইং করার পর তারা কীভাবে ডেটাটাকে অর্গানাইজ করবে, অর্গানাইজ করার পর তারা কীভাবে সেটাকে সামগ্রিকভাবে তারা সেটাকে একটা ফাইন্ডিংস বা তারা উপসংহার বা তারা একটা কনক্লুডিং জায়গা তারা সেটা যাবে, এবং শেষ পর্যন্ত আমি পেলামটা কি, মাই ফাইন্ডিংস অফ দ্য রিসার্চ সেটা কি, সেটা বলতে হচ্ছে আর কি। তাহলে এই 4টে যদি আমরা একত্রিত করতে পারি, যে আমার কনটেক্সচুয়াল ইভ্যালুয়েশন মানে হচ্ছে ইভ্যালুয়েশন বেসড অন এইমস অ্যান্ড অবজেক্টিভস আর গোলস অ্যান্ড অবজেক্টিভস অফ দ্য রিসার্চ, প্ল্যানিংটা যদি আমরা বলি সেটা হচ্ছে পরিকল্পনা, প্রসেসটা যদি বলি আমরা সেটা হচ্ছে কী ধরনের প্রসিডিউরাল ব্যবস্থা এখানে নেওয়া হয়েছে, এবং আরেকটা হচ্ছে শেষ পর্যন্ত কী হলো, আউটপুটটা হলোটা কী, এইটাকে আমরা বলতে পারি যে সিআইপিবি মডেল, এবং এটা যথেষ্ট গুরুত্বপূর্ণ আমাদের শিক্ষা ব্যবস্থা বা শিক্ষাক্ষেত্রে। এবং এই সমস্ত ইভ্যালুয়েশন হওয়ার পর যেটা হয় সেটা আমরা কী করি,
তারপর সামগ্রিকভাবে একটা রিপোর্ট তৈরি করতে হয়। রিপোর্ট তৈরি করার পর সেই রিপোর্টটা কিন্তু ভাইস চ্যান্সেলর হোক, হেড হোক, ডিন হোক বা হেড অফ দ্য ডিপার্টমেন্ট হোক, নির্ধারিত কোনো একজন ব্যক্তিকে কিন্তু স্থানান্তরিত করে, যারা প্রজেক্ট কোঅর্ডিনেটর বা প্রজেক্ট টিম হিসেবে যারা কাজ করে তারা। তাহলে অর্থ হচ্ছে এইটা, যে আমরা এই যে মডেলস অফ কারিকুলাম ইভ্যালুয়েশন আমরা যেটা দেখছি, এই মডেলস অফ কারিকুলাম ইভ্যালুয়েশনটা কিন্তু কার্যত এই ধরনের একটা মডেল, যেখানে কিন্তু আমি নিজের মতো করে কোনো একটা জিনিস ভাববার চেষ্টা করছি। এবার আমরা এটা দেখবো, সেটাকে আমরা বলছি স্টেক মডেল। স্টেক মডেল মানে কি, এটা আমরা বলি যে আগেরটা যে মডেলটা আমরা বললাম সেটা সিআইপিবি মডেল, এটাকে আমরা বলছি সাধারণত রেসপন্সিভ কারিকুলাম ইভ্যালুয়েশন মডেল। প্রতিক্রিয়া থেকে আমরা বুঝে নেওয়ার চেষ্টা করি যে আমার উদ্দেশ্যগত অবস্থান কী ছিল এবং আমার পরবর্তী অবস্থান আমার কী হবে। উদ্দেশ্যগত অবস্থান আমার কী ছিল এবং আমার পরবর্তী অবস্থান আমার কী হবে, অর্থাৎ আমার ইন্টেন্ডেড অ্যান্টিসিডেন্ট এটা আমার কী ছিল আর আমার অবজার্ভড অ্যান্টিসিডেন্ট আমার কী হলো, এবং কার্যত এর বিয়োগফলটাই তো ইভ্যালুয়েশন। একটা সামঞ্জস্যপূর্ণ অবস্থানে আমি শুরুতে আমি কী ভেবেছিলাম, আমার কি উদ্দেশ্যগুলো কী ছিল এবং আমি পরিশেষে আমি কী পেলাম আর কি, এটি হলো প্রথম ধাপ। দ্বিতীয় ধাপে একই রকমভাবে ইন্টেন্ডেড ট্রানজ্যাকশন আর অবজার্ভ ট্রানজ্যাকশন, যে আমার উদ্দেশ্য মতো যে অবস্থান আছে সে অবস্থানের দিক থেকে আমার যে পরিচালন করার ক্ষমতা, ক্লাসরুম যে বিভিন্নভাবে তার যে বিভিন্ন রকম ইনস্ট্রাকশান দেওয়ার জন্য যে আমার যে কার্যকরী উদ্দেশ্য, সেই উদ্দেশ্যে কতটা কী ছিল এবং কতটা আমরা সেটাকে কার্যকরী করতে পেরেছি, তাহলে এই দুয়ের যে বিয়োগফল সেটা এক ধরনের কিন্তু প্রতিক্রিয়া। এবং আরেকটি হচ্ছে তার হচ্ছে উদ্দেশ্যগত ফলাফল কী ছিল, ইন্টেন্ডেড আউটকামস অ্যান্ড অবজার্ভড আউটকামস, এবং পর্যবেক্ষিত ফলাফল বা অবস্থানটা কী হতে পারে আর কি। সুতরাং এটা খুব ফ্যান্টাস্টিক একটা আমরা বলবো একটা ডিফারেন্স এখানে আমরা লক্ষ্য করছি। একটা হচ্ছে ইন্টেন্ডেড অ্যান্টিসিডেন্ট ভার্সেস অবজার্ভ অ্যান্টিসিডেন্ট, আগে কী ছিল এখন কী হলো। একই রকমভাবে ইন্টেন্ডেড ট্রানজ্যাকশন উদ্দেশ্যমূলক শিখন, আর একটা কি অবজার্ভড ট্রানজ্যাকশন, যে পর্যবেক্ষণ করার পর তখন শিক্ষণটা কীরকম হচ্ছে আর কি। এবং আরেকটি হলো ইন্টেন্ডেড আউটকাম, উদ্দেশ্যগত ফলাফল কী ছিল, এবং অপরটি হলো অবজার্ভড আউটকাম, যে পর্যবেক্ষিত ফলাফল কী হলো। তাহলে এই দুয়ের যে বিয়োগফল তার মধ্য দিয়ে কিন্তু আমরা যেটা সামগ্রিকভাবে পেতে পারি সেটা অনেকটা কিন্তু স্টেকস মডেল অফ রেসপন্সিভ ইভ্যালুয়েশন মডেল বলে আমরা সেটাকে চিহ্নিত করতে পারি আর কি। এবং এই যে মডেলগুলো আমরা দেখছি এগুলো বুঝতে হবে, এগুলো প্রত্যেকটাই কিন্তু কার্যকরী ক্ষেত্রে আমাদের ব্যবহার করা খুব জরুরি সেটা। অর্থাৎ আমরা মনে করি যে পিজি লেভেলে আমাদের পাঠ্যক্রম আছে, এবার কিন্তু আমরা এটা শিওর না কতটা কাজের সেটা কারিকুলামটা, সেটা কতটা আমার ভোকেশনাল গাইডেন্স দিচ্ছে, কতটা অ্যাকাডেমিক গাইডেন্স দিচ্ছে, কতটা অন্য কিছুতে গাইডেন্স দিচ্ছে, এটা তখনই বোঝা সম্ভব যদি কী হবে, যদি আমি এটাকে প্রয়োগ করি আর কি। সুতরাং এই স্টেক মডেল যে প্রতিক্রিয়াশীল মডেল যেগুলো আছে সেই মডেলগুলো কিন্তু সেই হিসেবে মূল্যায়নের ক্ষেত্রে খুবই কার্যকরী মডেল, এবং যেগুলোর মানে মূল উদ্দেশ্য কিন্তু এইটাই, যার মধ্য দিয়ে আমরা কিন্তু পাঠ্যক্রম মূল্যায়নটা আমরা কিন্তু করে ফেলতে পারি আর কি। এটা আমরা বলবো যে স্ক্রাইভেন্স গোল ফ্রি মডেল, অর্থাৎ পাঠ্যক্রমের মূল্যায়ন করছি তো গোল ফ্রি, যেখানে আমরা আগে থাকতে কিন্তু লক্ষ্যগুলোকে আমরা বলছি না। আমরা বেশিরভাগ সময় তো মূল্যায়ন দেখেছি, মূল্যায়ন মানেটা কি, মূল্যায়ন মানে যেগুলো উদ্দেশ্য নির্ভর, কতগুলো উদ্দেশ্য আছে তারপরে উদ্দেশ্যকে ভিত্তি করে তারপর সেগুলোকে মূল্যায়ন করছি। কিন্তু আমরা যেটা দেখব যে স্ক্রিভেনের যে গোল ফ্রি মডেল সেখানে কিন্তু এই ব্যাপারটা কিন্তু নেই। এখানে আমরা যেটা লক্ষ্য করব সেটা হচ্ছে এখানে পাঠ্যক্রম যেটা আর কি, সেটা হলো আইডেন্টিফাই রিলিভেন্ট এফোর্টস টু ইভ্যালুয়েট বা টু এক্সামিন উইদাউট মানে রিফ্রেশিং বা ইত্যাদি মানে রেফারেন্সিং অফ গোলস অ্যান্ড অবজেক্টিভস, অর্থাৎ যেখানে আমি গোল এবং অবজেক্টিভস রেফারেন্স না করেই আমি কী করছি যে তার যে রিলেভেন্ট এফেক্ট সেটাকে দেখতে পাচ্ছি। লক্ষ্য এবং উদ্দেশ্য উল্লেখ না করে পরীক্ষা করার জন্য প্রাসঙ্গিক প্রভাব শনাক্ত করা। অর্থাৎ আমরা এতদিন ধরে কী করেছি যে আমরা যখন সিআইপিপি যে উদ্দেশ্য কী পেলাম কি, এখানে আমরা সেই রেফারেন্সটা কিন্তু করছি না। আমরা কিন্তু রেফারেন্সিং করছি না যে আমরা কি উদ্দেশ্য নিয়ে আমাদের এটা হয়েছিল এবং কোন জিনিসটা আমরা পেলাম, আমার ইন্টেন্ডেড আমার কী ছিল আর আমরা অবজার্ভ কী হলো, এই শনাক্তকরণ কিন্তু আমরা এখানে করছি না সেটা আর কি। 2 নম্বর কি আমরা বলবো স্ক্রিভেনের ক্ষেত্রে, লক্ষ্য এবং উদ্দেশ্যের প্ররোচনা ছাড়াই কি ঘটেছে তা চিহ্নিত করা। এখানে আইডেন্টিফাই হোয়াট, এখানে আমরা কি ধরনের আর কি আমরা অকারেন্স এখানে হলো, উইদাউট প্রম্পটিং দ্য গোলস অ্যান্ড অবজেক্টিভস, কী ধরনের অকারেন্স এখানে হলো সেটা কিন্তু আমরা লক্ষ্য এবং উদ্দেশ্য ছাড়াই কি ঘটেছে সেটাকে আমরা চিহ্নিত করব। যা ঘটেছে তা যৌক্তিকভাবে প্রোগ্রাম বা হস্তক্ষেপের জন্য দায়ী করা যেতে পারে কিনা সেটা নির্ধারণ করা আর কি, সেটা আমরা ডিটারমিন করব। যেগুলো আমরা ঘটছে সেগুলো কতটা যুক্তিসঙ্গত,
এবং পরিশেষে যে মাত্রার প্রভাব ইতিবাচক বা নেতিবাচক বা নিরপেক্ষ তা নির্ধারণ করা। যে অনেকগুলো তো মাত্রা আমরা লক্ষ্য করলাম এখানে, সেই মাত্রাগুলো কোনটা পজিটিভ বা ইতিবাচক, কোনটা নেগেটিভ বা নেতিবাচক, বা কোনটা নিরপেক্ষ, সেটাও কিন্তু আমাদের নির্ধারণ করতে হচ্ছে স্ক্রিভেনের লক্ষ্যমুক্ত মডেল থেকে। এবং এই মডেলটা যদি লক্ষ্য করা যায়, আমরা দেখব যে এটা কিন্তু একটু কিন্তু মানে একটু বিকল্প ধরনের আর কি, একটু অল্টারনেটিভ মডেল মনে করছি। কারণ সাধারণত গোলযুক্ত মডেলটাই কিন্তু পপুলার। কোনো গোল থাকবে না এরকম মডেল কিন্তু খুবই কঠিন ব্যাপার আর কি সেটা। এখানে কিন্তু সেটা খুব স্পষ্ট করেই বলা আছে, নামই হচ্ছে গোল ফ্রি মডেল। অর্থাৎ এখানে আমরা যা কিছু বিচার বিবেচনার মধ্যে আনছি সেটা কিন্তু প্রাথমিকভাবে তাদের উদ্দেশ্যগুলোকে আমরা কোনোরকমভাবে সেগুলোকে একটা যুক্তিপূর্ণভাবে না ধরে আমি কিন্তু দেখবার চেষ্টা করছি যে পাঠ্যক্রমটা কতটা মূল্যায়িত করা সম্ভব বা পাঠ্যক্রমটাকে কতটা মূল্যায়িত করা সম্ভব নয় সেটা আর কি। এবং এটা আমরা বলবো এটা খুব জনপ্রিয় একটি মডেল, সেটা হচ্ছে ক্রিকপ্যাট্রিকের মডেল, মূল্যায়ন মডেলের একটা শ্রেণীবিন্যাস, যে হায়ারার্কি অফ ইভ্যালুয়েশন মডেল। এই হায়ারার্কি অফ ইভ্যালুয়েশন মডেলের ক্ষেত্রে আমরা দেখব এখানে 4টি স্তর আমরা কিন্তু এখানে লক্ষ্য করছি। একটা হচ্ছে প্রতিক্রিয়া, একটা হচ্ছে শিখন, একটা হচ্ছে আচরণ এবং আরেকটা হচ্ছে ফলাফল। তাহলে কি দাঁড়ালো এখানে, যে প্রথমে একটা মডেল থাকছে যেগুলো কি আমরা রিয়াকশানটাকে গুরুত্বপূর্ণ বলে মনে করছি, স্তর 1 যেটা মানে প্রথম পর্যায় যেটা আর কি। এখানে প্রথম স্তরটি বুঝতে হবে যে প্রতিক্রিয়া মানে যে এটা হচ্ছে শিক্ষার্থী কেন্দ্রিক সেটা আর কি। যে এই স্তরটি হচ্ছে শিক্ষার্থী কেন্দ্রিক, এটি পরিমাপ করে যে শিক্ষার্থীরা প্রশিক্ষণটিকে তাদের ভূমিকার সাথে প্রাসঙ্গিক, আকর্ষক এবং দরকারি বলে মনে করছে কিনা। অর্থাৎ প্রথম স্তরটি হলো শিক্ষার্থী কেন্দ্রিক। এটি কি প্রমাণ করছে, যে শিক্ষার্থী যে প্রশিক্ষণ নেবে তাদের ভূমিকার সাথে প্রাসঙ্গিক, আকর্ষক এবং দরকারি বলে তারা তাদের মনে করছে কিনা আর কি। যে এই যে শিক্ষার্থীরা কতটা মনে করছে যে তাদের কাছে এটা গুরুত্বপূর্ণ আর কি। তাহলে প্রথম হচ্ছে রিয়াকশান ফ্রম দ্য স্টুডেন্টস, সেটা যদি প্রথম একটা স্তর হয়। দ্বিতীয় স্তরটা কিন্তু এই স্তরটি প্রশিক্ষণ কর্মসূচিতে যে জ্ঞান, দক্ষতা, মনোভাব, আত্মবিশ্বাস এবং প্রতিশ্রুতি যেগুলো অর্জন করেছে তা শিখেছে কিনা তার উপর কিন্তু এটা কিন্তু ফোকাস করে আর কি। যেটা হচ্ছে বেসিক্যালি লার্নিং, যেটা আর কি শিখন। যে প্রশিক্ষণ কর্মসূচিতে যে জ্ঞান, দক্ষতা, মনোভাব মানে এই যে বিষয়গুলো আছে, এই বিষয়গুলো কতটা সে অর্জন করতে পেরেছে তাকে দেখাটাই কিন্তু এখানে আমাদের একটা বৃহত্তর কর্মসূচি বলে আমরা মনে করছি আর কি। 3 নম্বর হচ্ছে বিহেভিয়ার বা আচরণ। এটি শেখার পরে আচরণগত পরিবর্তনগুলি পরিমাপ করে এবং দেখায় যে শিক্ষার্থীরা প্রশিক্ষণে যা শিখেছে তা গ্রহণ করেছে এবং তাদের কাজ করার সময় এটি প্রয়োগ করেছে কিনা আর কি। তাহলে এখানে আমরা দেখব যে এটা হচ্ছে আচরণটার মূল কথা হচ্ছে এইটা। আমি প্রথমে রেসপন্স করেছিলাম আর কি, আমি কতগুলো প্রতিক্রিয়া দিয়েছিলাম যে আমি এর মধ্যে আছে কি মানে, বা আমার ভূমিকা কতটা আছে মানে। সুতরাং এখানে কিন্তু আমার একটা সিগনেচার ছিল, সিগনেচারের মধ্যে দিয়ে আমরা এটা মানে প্রয়োগ করার চেষ্টা করেছি যে এই কনসেপশনটা কতটা রাইট আর রং, কতটা গ্রহণ করবো বা গ্রহণ করছি না ইত্যাদি আর কি। এটার প্রথম একটা অংশ আর কি, এটা আমরা বলবো আর কি। দ্বিতীয় অংশ হচ্ছে লার্নিং, প্রতিক্রিয়া নির্ভর তার যে লার্নিং তারা যেটা করবে সেইটা। তৃতীয় স্তরে হচ্ছে তার বিহেভিয়ারটা, এবং চতুর্থ স্তরে কি আমি তার রেজাল্টটা কী হলো আর কি। তাহলে এটাও কিন্তু ক্রিকপ্যাট্রিকের একটা হায়ারার্কিক্যাল ইভ্যালুয়েশন মডেল, যেটা আমরা শুরু করছি রেসপন্স থেকে, তাদের রিয়াকশান থেকে, তারপর হচ্ছে আমি বলবো লার্নিং, তারপরে বিহেভিয়ারিজম, তারপর কিন্তু রেজাল্ট। এবং এটা হচ্ছে ক্রিকপ্যাট্রিকের একটা মূল্যায়ন মডেলের শ্রেণীবিন্যাস, যেটি কিন্তু আমরা বলবো যে যথেষ্ট গুরুত্বপূর্ণ। তাহলে আমরা কিন্তু এই মূল্যায়নের এই অংশে কিন্তু আমরা বলবো যে যেটা কিন্তু যে আমরা অনেকগুলো মডেল শেখার চেষ্টা করলাম, যার মধ্য দিয়ে কিন্তু যে কোনো একটা শিক্ষা ব্যবস্থায় বা একটা উচ্চশিক্ষার ক্ষেত্রে যে যারা আর কি মূল্যায়ন করতে চায় তারা কিন্তু ইচ্ছে করলে কিন্তু এই পদ্ধতিগুলোর মধ্য দিয়ে হায়ার এডুকেশনকে তারা কিন্তু নির্দিষ্টভাবে এবং নির্বাচিত পন্থা বা পদ্ধতির মধ্য দিয়েই তারা কিন্তু মূল্যায়ন করতে পারবে। এখন প্রশ্ন হচ্ছে কারিকুলাম ইভ্যালুয়েশন কেন? কারিকুলাম ইভ্যালুয়েশন করার কারণ কিন্তু এইটাই যে পাঠ্যক্রম মূল্যায়নের মধ্য দিয়ে আমরা কিন্তু এটা লক্ষ্য করতে পারি, দেখি যে প্রাতিষ্ঠানিক দায়বদ্ধতাটা পূরণ হলো কি হলো না। অবজেক্টিভ সেন্টার যদি থাকে, সেই অবজেক্টিভসগুলো পূরণ করতে পারলাম কি পারলাম না। এবং এছাড়াও কিন্তু একটা সামগ্রিক গাইডেন্স কিন্তু এখানে আছে, সামগ্রিক লক্ষ্য কিন্তু এখানে আছে। বিভিন্ন পরিকল্পনায় কিন্তু তারা তাদের মতো করে কিন্তু এখানে পরিবেশন করে মূল্যায়নের মধ্য দিয়ে পাঠ্যক্রমটাকে কিন্তু তারা একটা নির্দিষ্ট উৎকর্ষতার কেন্দ্র হিসেবে তাকে চিহ্নিত করতে পারে। তার ফলে এটি হচ্ছে আমাদের আলোচনার প্রায় শেষের একটা অংশ, যেখানে আমরা বলবো যে একটা পাঠ্যক্রম যখন আমরা তৈরি করি সেটাকে পাঠ্যক্রমটাকে আমরা বলি যে পাঠ্যক্রম হচ্ছে একটা সাইক্লিক প্রসেস। ঠিক আছে, এটা কি? এটা একটা বৃত্তাকার পদ্ধতি। বৃত্তাকার পদ্ধতি কেন? কতগুলো পরপর ব্যাপার আছে এখানে আর কি। পাঠ্যক্রম যখন আমরা নির্বাচন করি তখন কিন্তু একটা পরপর ব্যাপার এখানে কিন্তু আছে। পরপর মানে কি? প্রথমে উদ্দেশ্য নির্ধারণ করা,
পাঠ্যক্রমের উদ্দেশ্যগত অবস্থান সবথেকে গুরুত্বপূর্ণ আর কি। উদ্দেশ্য হলো, তারপরে করবোটা কি, উদ্দেশ্যের পরিপ্রেক্ষিতে বিভিন্ন অভিজ্ঞতা এবং অ্যাক্টিভিটিগুলোকে নির্বাচন করে ফেললাম 2। 3 নম্বর কি, এই অভিজ্ঞতার পাশাপাশি আমরা কী করব, অভিজ্ঞতার পরিপ্রেক্ষিতে কন্টেন্ট নির্বাচন করা, তাকে অর্গানাইজ করে ফেললাম। নেক্সট, বিভিন্ন অভিজ্ঞতাগুলোকে চিহ্নিত করা, তাদেরকে নির্বাচন করা এবং তাদেরকে কিন্তু আবার রিঅর্গানাইজ করা। তা প্রথমে কন্টেন্ট নির্বাচন করেছি, অর্গানাইজ করেছি, তারপরে কন্টেন্টের পাশাপাশি অ্যাক্টিভিটিগুলোকে নির্বাচন করেছি এবং অর্গানাইজ করেছি, এবং সবার শেষে ফিডব্যাক, এবং সেই ফিডব্যাকের পরে আবার ব্যাক টু দ্য ওন পজিশন, আবার এবং ওন পজিশন মানে শুরু করছি যেখান থেকে, ফিরেও এলাম সেখানে। এই কারণে আমরা পাঠ্যক্রমটাকে অনেক সময় সাইক্লিক বা বৃত্তাকার পদ্ধতি বলে আমরা মনে করি। তার ফলে এটা আমাদের কিন্তু আলোচনা আমরা এই পর্যন্তই রাখবো। কিন্তু একটা জিনিস বুঝতে হবে যে মূল্যায়নের সর্বশেষ পর্যায়ে আমরা যত মডেলই দেখি না কেন আর কি, আমরা সেখানে লক্ষ্য করব সেখানে সমস্ত ক্ষেত্রেই কিন্তু বা বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু বোথ ফর্মেটিভ ইভ্যালুয়েশন এবং সামেটিভ ইভ্যালুয়েশন কিন্তু একই সাথে কার্যকরী হয়েছে সেখানে আর কি। অর্থাৎ সেখানে ফর্মেটিভ ইভ্যালুয়েশনও আছে এবং সামেটিভ ইভ্যালুয়েশনও আছে। কিন্তু এই ফর্মেটিভ ইভ্যালুয়েশন এবং সামেটিভ ইভ্যালুয়েশনে কিন্তু মনে করতে হবে এটা কিন্তু কোনো মতেই অ্যাচিভমেন্ট ইভ্যালুয়েশন নয় সেটা কিন্তু আর কি। তাহলে এটা কিন্তু অনেক সময় আমরা লক্ষ্য করেছি যে আমাদের ক্ষেত্রে যখন শিক্ষার্থীরা যখন এটা রিয়্যাক্ট করে তখন তারা মনে করে যে কার্যত পাঠ্যক্রম মূল্যায়ন এবং এই মূল্যায়ন বোধহয় একই, তা কিন্তু নয় সেটা আর কি। আমি যখন পরীক্ষা ব্যবস্থার মূল্যায়ন করছি তখন সেটা কিন্তু মূল্যায়ন, বাট তখন কিন্তু সেটা কিন্তু রিপ্রেজেন্ট করছে তাদের মতো করে ফর্মেটিভ সামেটিভ সেটা কিন্তু নির্বাচন করছে। এবং তাহলে খেয়াল করতে হচ্ছে যে যখন আমি ক্রমিক মূল্যায়ন আমি করছি, ফর্মেটিভ ইভ্যালুয়েশন আমি করছি, ফর্মেটিভ ইভ্যালুয়েশনের সময় আমাদের কিন্তু সারা বছর ধরে বিভিন্ন কর্মসূচিকে সেখানে আমাকে মেনশন করতে হচ্ছে, তাদেরকে ব্যাখ্যা বিশ্লেষণের মধ্যে যেতে হচ্ছে, গিয়ে তারপর সেটাকে সুনিশ্চিত করতে হচ্ছে। আর যখন কোর্স আর নেই, কোর্স শেষ, তখন সেই কোর্স শেষের পর আমি যখন সেটাকে অবস্থান করছি বা তখন তার যেটা মূল্যায়ন করছি তখন সেটা কিন্তু সামেটিভ ইভ্যালুয়েশন। তার ফলে কোনো মতেই কিন্তু আমি এটা লিখতে পারছি না যে আমার 4টে পরীক্ষা হয়, 5টা পরীক্ষা হয়, 6টা পরীক্ষা হয় বলে আমার সেটা ফর্মেটিভ ইভ্যালুয়েশন, আর যখন আমি সামগ্রিকভাবে অ্যানুয়াল এক্সাম নিচ্ছি তখন সেটা সামেটিভ ইভ্যালুয়েশন। এটা কিন্তু ঠিক হবে না। এটা কি ঠিক হবে না কেন? কারণ আমরা যখন ফর্মেটিভ ইভ্যালুয়েশন এবং সামেটিভ ইভ্যালুয়েশন করব তখন কিন্তু সেটা শুধুমাত্র পাঠ্যক্রমটা কীরকম হলো এটা বলতে হবে। কিন্তু এটা আর কি পাঠ্যক্রমটা উদ্দেশ্যগত দিক থেকে কতটা ঠিক বলতে হবে, পাঠ্যক্রমকে ভিত্তি করে যে কন্টেন্ট নির্বাচন কতটা ঠিক, পাঠ্যক্রমের যে আমরা রিফর্ম করলাম সেই রিফর্মটা কতটা প্রাসঙ্গিক এবং কতটা সেখানে আমি কার্যকরী করতে পেরেছি, এই সমস্ত পন্থা পদ্ধতি বিষয়গুলো কিন্তু আমাদের কিন্তু মূল্যায়নের মধ্য দিয়ে সুনিশ্চিত করতে হচ্ছে। এবং এই কারণে আমরা বলবো যে যখন আমি পাঠ্যক্রম মূল্যায়ন করছি, মূল্যায়নের সাথে ডেভেলপমেন্ট যুক্ত, যখন আমি ডেভেলপমেন্ট করছি তখন তার সাথে ফাউন্ডেশন যুক্ত। তার ফলে এটা কিন্তু সামগ্রিকভাবে কিন্তু একটা পারস্পরিক নির্ভরশীল পদ্ধতি, এবং পারস্পরিক নির্ভরশীল পদ্ধতি বলেই কিন্তু আমরা বলবো যে পাঠ্যক্রম মূল্যায়নটা কিন্তু সেই হিসেবেই কিন্তু ভারতবর্ষে কিন্তু যথেষ্ট কিন্তু জনপ্রিয় সেটা আর কি। এবং আমরা বিশ্বাস করি যে যদি আমি উৎকর্ষ শিক্ষা চাই, আমি যদি কোয়ালিটি এডুকেশান চাই, তবে কোয়ালিটি এডুকেশান চাইতে গেলে আমাকে কিন্তু এই পুনর্মূল্যায়নের মধ্য দিয়ে আসতে হবে। আমরা জেনেছি যে পাঠ্যক্রম মূল্যায়নের ক্ষেত্রে এখন যেমন এই ধরনের পন্থা পদ্ধতি আছে, পাশাপাশি আমরা অনেক সময় কিন্তু বিকল্প বিভিন্ন ধরনের যে সফটওয়্যার ভিত্তিক যে বিভিন্ন ধরনের মূল্যায়ন পদ্ধতি সেগুলো কিন্তু আমরা শুরু করে থাকলে আমরা বলবো যে পাঠ্যক্রম মূল্যায়নের এই ধরনের যে পদ্ধতি প্রচলিত যে ক্লাসিক্যাল মেথডগুলো আছে সেগুলো কিন্তু এখনই প্রাসঙ্গিক। সুতরাং শিক্ষার উৎকর্ষতা বৃদ্ধির জন্য সেগুলো অনুসরণ করা, সেগুলো অনুভব করা এবং সেগুলো শিক্ষাক্ষেত্রে প্রয়োগ করা, এটা কিন্তু আমার উৎকর্ষ এডুকেশন সিস্টেমের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ বলে আমরা মনে করছি আর কি। এবং আজকে আমরা এই যে দীর্ঘায়িত আমাদের যে আলোচনা, এই আলোচনায় কিন্তু আমরা শেষের পথে চলে যাব। যে 3টি স্তরে আমরা আলোচনা করেছি, তার একটি স্তর ছিল পাঠ্যক্রম বলতে কী বোঝায়। আমরা সেই পর্যায়ে আমরা দেখেছি যে 6টি বিভিন্ন ধরনের পাঠ্যক্রমের যে অ্যাপ্রোচ যেগুলো আছে, সেই অ্যাপ্রোচগুলোর মধ্য দিয়ে আমরা সুনিশ্চিত করার চেষ্টা করেছি যে পাঠ্যক্রম কখনো এফিসিয়েন্সিকে চাইছে, পাঠ্যক্রম কখনো ইন্টারকানেক্টেডনেস চাইছে, পাঠ্যক্রম কখনো আমাদের ইনস্ট্রুমেন্টাল সহযোগিতা চাইছে, পাঠ্যক্রম কখনো রিফর্ম বা চেঞ্জকে সহযোগিতা করছে। এই সমস্ত বিষয়গুলি কিন্তু আমরা বিভিন্ন রকম পাঠ্যক্রমের অ্যাপ্রোচের মধ্য দিয়ে পেতে পারি। এই অ্যাপ্রোচগুলোর মধ্যে থেকে আমরা প্রথমে কারিকুলামটা ডিফাইন করেছি, এবং ডিফাইনের বড় কথাটা হচ্ছে এটা যে সমস্ত রকমের অভিজ্ঞতার সমষ্টি। এই সমস্ত রকমের অভিজ্ঞতার সমষ্টির পাশাপাশি এবার আমরা ডেভেলপমেন্ট পর্যায়ে আমরা 3টি স্তরে এটাকে ভাগ করেছি। একটা হচ্ছে হিলডা টাবা মডেল, একটা হচ্ছে টাইলার্স মডেল, এবং আরেকটি হচ্ছে
সিআইপিপি মডেলের মতোই অনেকটা কম্পোনেনশিয়াল ফ্লেক্সিবল কারিকুলাম। তাহলে এই স্তরে আমরা ডেভেলপমেন্টটাকে সুনিশ্চিত করেছি, এবং ডেভেলপমেন্ট করার পর যেটি প্রাসঙ্গিক সেটা হচ্ছে তার মূল্যায়নের পদ্ধতির ক্ষেত্রে কিন্তু আমরা এরকম ক্রিকপ্যাট্রিক, সিআইপিপি, স্ক্রিভেন বা এই ধরনের কিন্তু বিষয়বস্তুগুলোকে আমরা কিন্তু মডেল হিসেবে আমরা কিন্তু এখানে আলোচনা স্তরে এনেছি। সুতরাং পাঠ্যক্রম হচ্ছে এরকমই একটা ব্যাপার যেটা আমাদের শিক্ষার উৎকর্ষতা বৃদ্ধির ক্ষেত্রে বা পারস্পরিক বিভিন্ন নির্ভরশীলতা যেগুলো আছে এডুকেশনে, সেগুলোকে সঠিকভাবে উৎকর্ষ শিক্ষার দিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। এবং এরকম কোনো শিক্ষা ব্যবস্থা সম্ভব না যেখানে কিন্তু পাঠ্যক্রম নেই, পাঠ্যক্রমের মূল্যায়ন নেই বা পাঠ্যক্রমের বিকাশ কিন্তু নেই। সুতরাং আধুনিক অর্থে সমস্ত রকমভাবে যদি পাঠ্যক্রমকে আমরা সাজিয়ে তুলতে পারি, তার বিকাশে সাহায্য করতে পারি, তখন দেখা যাবে উৎকর্ষ শিক্ষাটা কিন্তু অনেক বেশি প্রাসঙ্গিক হচ্ছে। তাহলে আজকে এই পর্যন্তই, আমরা পরবর্তীকালে আমরা অন্য আলোচনায় আসব। পরিশেষে ধন্যবাদ জানাই ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টিচার এডুকেশন গুজরাট, যাদের এই তত্ত্বাবধানে বা যাদের আন্তরিক বিশ্বাসে এক ভারত শ্রেষ্ঠ ভারত এই কর্মসূচিতে আমরা অংশগ্রহণ করতে পেরেছি। সুতরাং অসংখ্য ধন্যবাদ ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টিচার এডুকেশন। থ্যাংক ইউ।